এত রাগ দেখিয়ে কোনো লাভ নেই স্নেহা। জানো তো আমি একদমই বদলাইনি। আর তুমি? প্লিজ আনিস, আমাকে একা থাকতে দাও। একা? তুমি কি সত্যি চাও আমি চলে যাই? হ্যাঁ। মিথ্যে বলো না স্নেহা। তুমি জানো না, তুমি যখন অভিমান করে দূরে সরে যাও তখন তোমাকে আরো বেশি কাছে পেতে ইচ্ছে করে। আনিস ধীরে ধীরে এগিয়ে এলো, স্নেহার কোমর জড়িয়ে নিল। তার গায়ের উষ্ণতা, নিঃশ্বাসের তীব্রতা সব মিলিয়ে স্নেহার শরীর অদ্ভুত এক শিহরণে কেঁপে উঠল। প্লিজ আনিস, ছাড়ো আমাকে। ছাড়তে বলছো, কিন্তু তোমার শরীর তো ভিন্ন কথা বলছে। আনিস তার চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরায়, চোখে চোখ রাখতেই স্নেহা একদম স্থির হয়ে গেল। আনিস, এটা ঠিক না। ঠিক না? তাহলে তোমার চোখ এত গভীর কেন? তোমার ঠোঁট এত কাঁপছে কেন? স্নেহা চোখ বন্ধ করে ফেলল, যেন নিজেকে সংযত করতে চাইছে, কিন্তু আনিস তখনই তার কপালে নরম চুমু খেয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। আনিস। এত অভিমান ভালো না স্নেহা। এটা কষ্ট দেয়, কিন্তু জানো তার থেকেও বেশি পাগল করে দেয়। আনিস তার ঠোঁট নামিয়ে আনলো ঘাড়ের কাছে, নরমভাবে ছুঁয়ে গেল ত্বক। স্নেহার হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল। সে একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, কিন্তু চোখের ভাষা তাকে ধরে ফেলেছে। তুমি সবসময় নিজের ইচ্ছা মতো করো। কারণ তুমি আমার। সিনহা কিছু বলতে গিয়েও থেমে গেল। আনিস তার মুখের খুব কাছে এলো, দুজনের নিঃশ্বাস একসঙ্গে মিশে গেল। মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেল। তারপর রাত আরও গভীর হলো, অনুভূতি আরও গাঢ় হলো। কিন্তু এই অভিমান আর ভালোবাসার খেলা কতদূর গড়াবে? স্নেহা তুমি কেন বারবার পালাতে চাও? কারণ আমি তোমাকে আর বিশ্বাস করি না। কিন্তু তোমার শরীর আমাকে ঠিকই বিশ্বাস করে। আনিস এক ঝটকায় স্নেহাকে কাছে টেনে নিল। তাদের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। তার গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল স্নেহার গাল। সে নিজেকে চানোর চেষ্টা করলো, আনিস আরও শক্ত করে ধরে রাখলো। আনিস, ছাড়ো। যদি ছাড়তে চাইতাম তাহলে কখনো ভালোবাসতাম না। ঠোঁট নামিয়ে আনে। স্নেহা আর কিছু বলতে পারল না। আনিস তার ঘাড়ের কাছে মুখ নামিয়ে আনলো, নরমভাবে স্পর্শ করলো তার ত্বক। স্নেহার পুরো শরীর শিহরিত হয়ে উঠল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। আনিস। কি হলো? বলছিলে না আমি তোমার কিছুই নই? তাহলে শরীর এত প্রতিক্রিয়া দিচ্ছে কেন? স্নেহা কিছু বলতে পারল না। হঠাৎ একটা তীব্র আবেগ তাকে গ্রাস করলো। সকাল হয়ে গেছে, কিন্তু স্নেহার মনের উত্তেজনা এখনো কমেনি। আনিস এখনো ঘুমিয়ে, তার মুখে এক প্রশান্তির ছাপ। স্নেহা চুপচাপ তাকিয়ে রইল। গত রাতের ঘটনাগুলো একের পর এক মনে পড়ছে। এটা কি ঠিক হচ্ছে? আমি কি আবার ওর প্রেমে পড়ে যাচ্ছি? মনে মনে। ঠিক তখনই আনিস চোখ খুলল, এক ঝলক দেখে নিল স্নেহাকে। কি হলো? আমাকে দেখেই সকাল শুরু করলে? এত কিছু ভেবো না, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমার ভালোবাসা থেকে পালিয়ে থাকা এত সহজ না স্নেহা। হাত ধরে টেনে নেয়। তুমি আমার জীবন নিয়ে খেলছো আনিস। যদি খেলতাম তাহলে কি এখনো তোমার চোখে আমার জন্য এত আবেগ থাকতো? স্নেহা কিছু বলতে পারল না, চোখ সরিয়ে নিল। আনিস হালকা হেসে তার কপালে চুমু খেলো, যেন সব অভিমান গলে গেছে। স্নেহা আজ সকাল থেকে আনিসকে এড়িয়ে চলছে। রাতে যা হয়েছিল সেটা নিয়ে নিজের ভেতরে লড়াই করছে সে, কিন্তু আনিস, সে যেন আগের চেয়ে আরও বেশি ঠান্ডা, আরও বেশি গাঢ়। আজ সারাদিন কথা বললে না, অভিমান শেষ হলো? আমি কিছু ভুল করিনি যে অভিমান শেষ করতে হবে। ও, তাহলে ভুলটা আমার। তুমি সব সময় এমন করো আনিস, নিজের মতো করে ভালোবাসো, নিজের মতো করে শাসন করো, কিন্তু আমি কি চাই সেটা কখনো জানতে চেয়েছো? আনিস কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকলো স্নেহার দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে এলো তার কাছে, একদম চোখের সামনে দাঁড়িয়ে গেল। তাহলে বলো তুমি কি চাও? আমি আমি চাই তুমি আমাকে আর স্পর্শ করবে না। সত্যি? হঠাৎই আনিস তার হাত বাড়িয়ে স্নেহার চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন এক মুহূর্তে স্নেহার সব ভাবনা জেনে ফেলেছে। আনিস। তুমি যদি চাও আমি স্পর্শ না করি তাহলে এটা প্রমাণ করো। আমাকে দূরে ঠেলে দাও। স্নেহার শরীর শক্ত হয়ে গেল। আনিস ধীরে ধীরে তার দিকে ঝুঁকলো, ঠোঁট নামিয়ে আনলো ঠিক গালের কাছে, কিন্তু স্পর্শ করলো না। কেবল গরম নিঃশ্বাস ছুঁয়ে গেল স্নেহার ত্বক। প্লিজ। প্লিজ কি?
স্নেহা নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আনিসের হাত তার কোমরে শক্তভাবে ধরে রইল। তুমি আমাকে কেন এমন করছো? কারণ তুমি শুধু আমার। দৃশ্য শেষ। কাট্টু পরবর্তী দৃশ্য। দুপুরের দিকে স্নেহা আনিসকে এড়িয়ে বাড়ির বাইরে যেতে চেয়েছিল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে ছিল একজন। অনেকদিন পর দেখা স্নেহা। তুমি এখানে? আনিসও দরজার কাছে এসে দাঁড়ালো, চোখ শুরু করে তাকালো আগন্তুকের দিক। তুমি কে? ও আমি আমি তো স্নেহার পুরনো বন্ধু, আর কিছুটা স্পেশালও ছিলাম। হঠাৎ স্নেহার কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। আনিস তখনই অনুভব করলো এখানে কিছু একটা গড়বড় আছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চোখে রহস্যময় হাসি। আনিসের চোখ একদম ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার মনের ভেতর এক তীব্র আগুন জ্বলতে শুরু করেছে। কি হলো স্নেহা, আমায় দেখে অবাক লাগছে? তুমি তুমি কেন এখানে? আগে পরিচয় দাও তো, তুমি কে? ও সরি, আমি রিহান, স্নেহার প্রথম প্রেম। কথাটা শোনার পরপরই আনিসের ভুরু কুঁচকে গেল। স্নেহা চমকে উঠে আনিসের দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো অভিব্যক্তি নেই। এখন কি চাও? কিচ্ছু না, পুরনো সম্পর্কের কিছু হিসাব মেলাতে এসেছি। স্নেহা কিছু বলার আগেই আনিস ধীর পায়ে এগিয়ে এসে রিহানের সামনে দাঁড়ালো। তার চোখ জ্বলজ্বল করছে। সম্পর্কের হিসাব? শুনো, যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে নাক গলানোর দরকার নেই। ও, তুমি এত কনফিডেন্ট কেন? যদি বলি স্নেহা এখনো আমায় ভুলতে পারেনি। মুহূর্তের মধ্যে স্নেহার হাত চেপে ধরল আনিস, এমনভাবে যে সে ব্যথায় কেঁপে উঠল। হাঁটা ছাড়ো। তুমি কি এখনো ওকে ভুলতে পারোনি? স্নেহা চুপ করে রইল, তার চোখে দ্বিধা, আর এটাই যেন আনিসের সহ্য হলো না। উত্তর দাও স্নেহা, আনিস প্লিজ। উত্তর। চারপাশটা মুহূর্তেই গভীর হয়ে উঠল। স্নেহার চোখে জল চলে এলো। রেহান তখনও মিটিমিটি হাসছে। রাতে স্নেহা নিজের ঘরে বসে আছে, কিন্তু তার মন এখনো দ্বিধাগ্রস্ত। আনিস আজকে তার সাথে কথা বলেনি, কিন্তু সে বুঝতে পারছে ঝড় আসতে চলেছে। দরজা ধীরে ধীরে খুলল। আনিস ভেতরে ঢুকলো, দরজা বন্ধ করলো পেছনে। তুমি কি চাও? আমি কি চাই সেটা তুমি জানো? আনিস ধীর পায়ে এগিয়ে এসে স্নেহার সামনে দাঁড়ালো, তার চিবুক তুলে ধরলো আঙ্গুল দিয়ে। ধীরে ধীরে ঝুঁকে আসে। তুমি কি সত্যি ভেবেছিলে তোমার জীবনে অন্য কেউ আসবে আর আমি কিছু বলবো না? আনিস। তোমাকে মনে করিয়ে দিতে হবে কে তোমার মালিক। পরের মুহূর্তেই আনিস তাকে এক ঝটকে নিজের বাহুর মধ্যে নিয়ে নিল। তার গরম নিঃশ্বাস স্নেহার গালে লাগতে থাকলো। হাতগুলো শক্ত হয়ে চেপে ধরল কোমর। প্লিজ। প্লিজ কি পালিয়ে যেতে চাও? স্নেহা একদম নিস্তব্ধ। আনিসের চোখে এক ধরনের দাবি, এই ধরনের তীব্র দহন, যেন সে কোনোভাবেই স্নেহাকে হারাতে চায় না। আনিসের হাতের বাঁধন শক্ত। স্নেহা অসহায় হয়ে গেল। তার দেহের প্রতিটি কোষ বলছে সে প্রতিবাদ করুক, কিন্তু মনে হচ্ছে কিছুই করা সম্ভব না। ছাড়ো। তুমি কি সত্যি চাইছো আমি তোমায় ছেড়ে দেই? আনিসের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। স্নেহার সারা শরীর গরম হয়ে উঠল। প্লিজ। প্লিজ বলছো কেন? তুমি কি নিজেই নিশ্চিত নও? আনিস ধীরে ধীরে স্নেহার আরো কাছে এলো। তার শ্বাস মিশে যাচ্ছে স্নেহার সাথে। স্নেহার মনে হচ্ছে সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। আমি নিশ্চিন্ত। তাহলে আমাকে চোখে চোখ রেখে বলো। স্নেহা কোনোভাবেই নিজেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু আনিস তাকে আরো শক্ত করে ধরে রাখলো। আমি নিশ্চিত। তুমি কি আমাকে জোর করছো? আমি তোমাকে শুধু মনে করিয়ে দিচ্ছি তুমি আমার, শুধুই আমার। আনিস ধীরে ধীরে তার মুখ নামালো। স্নেহার শ্বাস বন্ধ এলো। তার চোখ ধীরে ধীরে বুজে আসছে, যেন সে বাস্তবতা ভুলে যাচ্ছে। দৃশ্য শেষ। কাট্টু পরবর্তী দৃশ্য। দ্বিতীয় দৃশ্য অভিমান বনাম অধিকার। পরের দিন সকালে স্নেহা বিছানায় উঠে দেখলো আনিস পাশে নেই। তার মনের ভেতর এক অদ্ভুত খালি অনুভূতি তৈরি হলো। নিচে নেমে আসতেই সে দেখলো আনিস লিভিং রুমে বসে আছে। পাশে তার বাবা মা, আর সামনে বসে আছে রিহান। রিহান, তুমি আবার এখানে? হ্যাঁ, তোমার প্রাক্তন প্রেমিক আজকের ব্রেকফাস্টের অতিথি। আনিস, এটা কি করছো? আরে, আমি তো শুধু তোমাদের সুখী জীবন দেখতে এসেছি। সত্যি? আনিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
তার চোখে ভয়ানক শীতলতা। সুখী দাম্পত্য জীবন দেখতে চাও? আমি তোমায় দেখাবো। রিহানকে উদ্দেশ্য করে আনিস হঠাৎ করে স্নেহাকে এক ঝটকায় নিজের দিকে টেনে নিল। আনিস, স্নেহা, তুমি কি রিহানকে বলতে চাও আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? আনিস প্লিজ। আজ নয় স্নেহা, আজ তুমি পালাতে পারবে না। আনিসের চোখে স্পষ্ট মালিকানা, আর তার সামনে স্নেহা, যার অভিমান, লজ্জা এবং অনুভূতিগুলো একসাথে মিশে গেছে। আনিসের হঠাৎ করা কাণ্ডে রিহানের মুখের হাসি মিলান হয়ে গেল, আর স্নেহা পুরোপুরি হতবাক। আনিসের চোখের গভীরতা বোঝা যাচ্ছে না, তবে তার শক্ত হয়ে থাকা চোয়াল বলছে সে আজ কোনোভাবেই পিছিয়ে আসবে না। আনিস, তুমি এসব কি করছো? এটা তো... চুপ করো স্নেহা। আনিসের স্বর এতটাই দৃঢ় ছিল যে চেনার মুখ আর কোনো শব্দ এলো না। স্নেহা, তুমি কি এখনো এই অহংকারী লোকটাকে সহ্য করছো? স্নেহাকে উদ্দেশ্য করে বলে। অহংকারী? তোমার মুখে এসব মানায় না রিহান। আমি তো শুধু জানতে চাচ্ছি স্নেহা আসলে কাকে চায়। আনিস এক মুহূর্ত দেরি করলো না, সে স্নেহার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল, মুখের খুব কাছে এনে চোখে চোখ রাখলো। আমি তোমার কে? এটা কি ধরনের প্রশ্ন? একেবারে স্পষ্ট প্রশ্ন, উত্তর দাও। স্নেহার পুরো শরীর গরম হয়ে উঠল, একদিকে অভিমান, অন্যদিকে আনিসের দাবির তীব্রতা। তুমি যা ভাবছো আমি তা নই। আমি তোমার কোনো সম্পত্তি না। ওটা তো জানি, কিন্তু তবুও তুমি শুধুই আমার। রিহানের মুখ গম্ভীর হয়ে গেল, সে বুঝতে পারল আনিস কিছুতেই স্নেহাকে হাতছাড়া করবে না। ঠিক আছে, আমি বুঝেছি, কিন্তু মনে রেখো স্নেহা, তুমি যদি কখনো সত্যিকারের ভালোবাসার প্রয়োজন বোধ করো, আমি আছি। রিহান চলে গেল, কিন্তু তার কথাগুলো স্নেহার মনে কাটার মতো বিঁধল। রাত গভীর। স্নেহা রাগে গজগজ করতে করতে রুমে ঢুকলো, আর সঙ্গে সঙ্গে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলো। কি মনে করে এভাবে আমাকে সবার সামনে দাবি করলো ও? আমি কোনো জিনিস নাকি? নিজেকেই বলছে। পেছন থেকে হঠাৎ আনিসের গলা ভেসে এলো। তুমি জিনিস না, তুমি আমার প্রাণ। স্নেহা মুহূর্তের মধ্যে ঘুরে তাকালো। আনিস দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে দুষ্টু হাসি। তুমি কিভাবে এভাবে ঢুকলে? বউয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে নাকি? স্নেহা আর সহ্য করতে পারল না, ওর রাগ মাথায় উঠল। আনিস, তুমি কি চাও? তুমি আমাকে বারবার অপমান করে মজা পাও? অপমান? আমি তোমাকে নিজের বলে স্বীকার করাকে অপমান মনে করি না। তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে এসব করছো। সত্যি? তাহলে কেন তোমার চোখ বলছে ভিন্ন কথা? আনিস ধীরে ধীরে এগিয়ে আসলো। স্নেহা পিছু হটলো, কিন্তু দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলো। পালানোর পথ নেই। আনিস, দূরে থাকো। বলো না তুমি চাইছো না আমি কাছে আসি? স্নেহার গাল রক্তিম হয়ে উঠল। আনিস তার হাত দুটো ধরে আরো কাছে টানলো। তুমি রাগ করতে পারো, অভিমান করতে পারো, কিন্তু আমাকে এড়াতে পারবে না। স্নেহা কিছু বলার আগেই আনিস ওর কপালে ঠোঁট ছোঁয়ালো। তার গরম শ্বাস স্নেহার সারা শরীর শিহরিত করে তুলল। আনিস, সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সকাল হয়েছে, কিন্তু স্নেহার চোখের ঘুম নেই। আনিস গত রাতের পর থেকে কিছু বলেনি। স্নেহার বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। এই লোকটা এমন কেন? রাগ করতে গেলেও পারি না, আর কাছে এলে পালাতে ইচ্ছে করে। নিজের মনে হঠাৎ দরজায় নক হলো। স্নেহা গিয়ে দরজা খুলতে দেখে আনিস হাতে নাস্তার ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। খুব বেশি রাগ করলে কিন্তু খেতে পারবে না। কে বলেছে আমি রাগ করছি? তাহলে খাও। একটু ঝুঁকে স্নেহা কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল, কিন্তু আনিস একদমই ছাড়ার পাত্র না। সে সোজা ঘুরে ঘরে ঢুকে এলো। একটা শর্তে নাস্তা খেতে দিচ্ছি। ট্রে রেখে। শর্ত? আমার হাতে খেতে হবে। স্নেহা তরক করে উঠে দাঁড়ালো। তুমি যা তা বকো না, আমি তোমার ছোট বাচ্চা না। সেটা তো জানি, কিন্তু আমার বউকে আমি খাওয়াবো, এতে সমস্যা কোথায়? স্নেহার রাগ দেখালো। ওর ঠোঁটের কোণে লুকানো হাসিটা আনিস ঠিকই ধরে ফেলল। সেদিন সন্ধ্যায় আনিস বাড়িতে ফিরে দেখে স্নেহা রেডি হয়ে বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছ? এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। রিহানের সাথে? স্নেহা সরাসরি কিছু বলল না, শুধু অন্যদিকে তাকালো। আনিস ওর এক দৃষ্টিতে তাকিয়ে রইল। যেতে দিচ্ছি, কিন্তু রাত বেশি হলে তোমাকে আমিই আনতে যাব। তুমি আমায় ফলো করবে? তোমাকে ছাড়তে পারবো ভাবছো?
স্নেহা কিছু না বলে বেরিয়ে গেল, কিন্তু আনিস মনে মনে চিন্তা করলো আজই ওকে বুঝিয়ে দিতে হবে অন্য কারো ছায়াও ওর কাছে আসতে পারবে না। ক্যাবের এক কোণে বসে আছে স্নেহা, সামনে বসে রিহান, আর তার চোখে সেই পুরনো উষ্ণতা। অনেক দিন পর তোমার সঙ্গে বসে কথা বলছি, মনে হচ্ছে না আগের দিনগুলো ফিরে এসেছে। প্লিজ রিহান, পুরনো কথা টেনে আনবে না। আমি এখন সংসারী মেয়ে। সংসারী? আনিস কি তোমাকে সত্যি সুখী করতে পারছে? স্নেহা চুপ করে গেল। ঠিক তখনই তার পাশে চেয়ার টেনে বসলো আনিস। সুখের সংজ্ঞা কি সেটা আমি ভালো জানি। আমার আমার স্ত্রী অন্য কোনো পুরুষের কাছে সেটা জানতে আসবে, এটা আমি সহ্য করব না। রিহানের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। আহা, কেমন যেন একটা পজিটিভ ব্যাপার। স্নেহাকে কি তুমি নিজের সম্পত্তি মনে করো? আমার স্ত্রীকে স্পর্শ করার অধিকার একমাত্র আমার আছে, সেটা সম্পত্তির মতো নয়, ভালোবাসার মতো। রিহান কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু স্নেহা টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। এসব বাজে কথার জন্য আমি এখানে আসিনি। আমি যাচ্ছি। স্নেহা দ্রুত বেরিয়ে গেল, কিন্তু আনিস বসে রইল, তার চোখ রিহানের দিকে স্থির হয়ে আছে। আমার স্ত্রীকে নিয়ে কোনো খেলা খেলতে যেও না রিহান। খেলতে চাইলে প্রতিদ্বন্দ্বী হিসেবে আমায় পাবা। গভীর রাত, স্নেহা একা বসে আছে বেলকনিতে, মৃদু বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। হঠাৎ পেছন থেকে শক্ত করে এক হাত তার কোমর জড়িয়ে ধরল। আনিস, তোমার কি মনে হয় আমি তোমাকে অন্য কারোর জন্য ছেড়ে দিব? আমার কোনো অধিকার নেই, তাই না? তুমি আমার অধিকার, তোমার উপর আমি আমার দাগ বসিয়ে দিয়েছি। কপালে চুমু দিয়ে স্নেহার গাল লাল হয়ে উঠল। আনিস ধীরে ধীরে ওর ঠোঁটের কাছে নামছে। আনিস, বলো কি চাইছো? স্নেহা উত্তর দিল না, শুধু চোখ বন্ধ করলো। আনিস ওকে আরো শক্ত করে কাছে টেনে নিল। সকালবেলা স্নেহা ঘুম থেকে উঠে দেখে আনিস পাশে নেই। ওর বুকের ভেতর কেমন একটা শূন্যতা কাজ করলো। কাল রাতের পর থেকে ওর আচরণ একটু বদলে গেছে মনে হচ্ছে। নিজের মনে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে আনিস ব্রেকফাস্ট টেবিলে বসে, কিন্তু তার চোখ আজ একটু গভীর। তোমার কফি বানিয়ে আনবো? দরকার নেই, আমি অফিসের ক্যান্টিনেই খাবো। কিন্তু তার চোখ আজ একটু গম্ভীর। স্নেহা চুপ হয়ে গেল। আনিসের এমন স্বভাব তো আগে ছিল না। ওর কি কিছু হয়েছে, নাকি রিহানের সাথে গতকালের কথোপকথনের প্রভাব পড়েছে? অফিস থেকে কখন আসবে? কথা পাল্টে সময় মতো। আনিস কোনো দৃষ্টি না দিয়ে বেরিয়ে গেল। স্নেহা একা দাঁড়িয়ে রইল, বুকের মধ্যে কেমন যেন মোচড় দিল। রাত 11টা, আনিস এখনো ফেরেনি। স্নেহা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। অবশেষে দরজার ঘন্টি বাজলো। এত রাত হলো, ফোন করলেও ধরছিল না কেন? দরজা খুলে কাজে ব্যস্ত ছিলাম। স্নেহার মেজাজ এবার সত্যি খারাপ হয়ে গেল। তাহলে কি আমিও এখন থেকে আমার মতো করে থাকবো? আমি কি তোমার কাছে কিছুই না? তুমি আমার সব, কিন্তু তুমি যদি অন্য কারোর সাথে বেশি কথা বলো তাহলে আমার মেজাজ ঠিক থাকে না। এক ধাক্কায় ওকে দেওয়ালে ঠেসে ধরে। আনিস, আমি তোমার অধিকার চাই না, আমি তোমার উপর নিজের ছাপ রাখতে চাই। আনিস গভীর দৃষ্টি নিয়ে ওর মুখের কাছে এগিয়ে এলো। স্নেহার শ্বাস ভারী হয়ে উঠল। আমি কি তোমার প্রতি অন্যায় করেছি? তুমি শুধু আমার, অন্য কেউ তোমার দিকে তাকাবে সেটা আমি সহ্য করব না। স্নেহা আর কিছু বলল না, শুধু আনিসের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। সকালবেলা স্নেহা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে, কিন্তু ওর মন আনিসের কথাতেই আটকে আছে। কাল রাতে ওর আচরণে কেমন যেন অন্যরকম ছিল। আনিস আমাকে সন্দেহ করছে, নাকি ওর নিজের মধ্যেই কোনো দ্বন্দ্ব চলছে? নিজের মনে। এমন সময় পেছন থেকে জড়িয়ে ধরল আনিস। এভাবে ভাবছো কেন? কিছু না। আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করছো না তো? আরো শক্ত করে ধরে স্নেহা আনিসের দিকে তাকালো। ওর চোখে কেমন একটা গাঢ় দৃষ্টি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি, কিন্তু তোমাকে নিয়ে ভয় পাই। ভয়? হ্যাঁ ভয় পাই, যদি তুমি অন্য কার হয়ে যাও। স্নেহা অবাক হয়ে গেল আনিসের কণ্ঠে এমন একটা আবেগ যা ও আগে শোনেনি। রাত 11টা, স্নেহা বেডরুমে বসে আছে। আনিস আজ অনেক দেরি করে ফিরেছে। এত দেরি হলো কেন? দরকার ছিল অফিসের কাজে। জুতা খুলতে খুলতে। কাজ নাকি অন্য কিছু? আনিস হঠাৎই ওর দিকে তাকালো। তুমি কি আমাকে সন্দেহ করছো? তুমি যখন আমায় সন্দেহ করো,
তখন আমি করতে পারবো না? আনিস ধীরে ধীরে এগিয়ে এলো। স্নেহা হাতটা ধরে ওকে এক ধাক্কায় নিজের দিকে টেনে আনলো। তুই কি জানো সন্দেহ করার শাস্তি কি হতে পারে? কি? নিজেকে সম্পূর্ণ আমার করে দেওয়া। স্নেহার হাতটা ধরে ওকে এক ধাক্কায় নিজের দিকে টেনে আনলো। স্নেহা চোখ বন্ধ করলো। আনিস ওর মুখের একেবারে কাছে চলে এলো। রাতটা যেন আরো গভীর হয়ে উঠল। সকালবেলা আনিস অফিসে চলে গেছে, কিন্তু স্নেহার মন আজ শান্ত নেই। কাল রাতের ঘটনাগুলো ওর ভেতরে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। আনিস কেন এমন করছে? ও কি আমাকে কষ্ট দিয়ে মজা পাচ্ছে? নিজের মনে। এমন সময় ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার থেকে কল। হ্যালো? এতদিন পরও তুমি আমাকে ভুলে যেতে পারলে না, তাই না? রিহান, তুমি কেন ফোন করছো? তুমি যাকে ভালোবাসো সে কি তোমার যোগ্য? সেনার হাত কেঁপে উঠল। এই কথার পেছনে কিছু আছে, ও অনুভব করলো। তুমি কি বলতে চাইছো? আনিসের জীবন নিয়ে তুমি কি জানো? সে কি তোমার প্রতি পুরোপুরি সৎ? স্নেহা এবার সত্যি বিভ্রান্ত হয়ে গেল। আনিস আনিস কি কিছু লুকাচ্ছে? ও কি সত্যিই সৎ? দ্বিতীয় দৃশ্য। আনিসের রহস্য এক উত্তপ্ত বাক্য বিনিময়। রাত 10টা। আনিস বাসায় ফিরেছে, কিন্তু ওর মুখে কেমন একটা অস্বাভাবিক ভাব। তুমি আজ অনেক দেরি করেছো। অফিসের কাজ ছিল। সত্যি? তুমি এসব কি বলছো? স্নেহ এবার সামনে এগিয়ে এলো। ওর চোখে আগুন। তুমি কি কিছু লুকাচ্ছো? সোজা প্রশ্ন। তুমি এসব কোথা থেকে শুনলে? এক ধাক্কায় ওর হাত চেপে ধরে। তুমি আগে উত্তর দাও। আনিস এবার একটানা স্নেহের চোখের দিকে তাকিয়ে থাকলো, যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। আমি তোমাকে সব সত্য বলবো, কিন্তু এখন না। ঠিক আছে, তবে মনে রেখো, আমি যদি সত্য নিজেই জেনে ফেলি তাহলে তুমি আমাকে আর আটকাতে পারবে না। রাতটা কেটে গেল উত্তপ্ত পরিবেশে, কিন্তু এই চাপা উত্তেজনা কতদিন চলবে? রাত গভীর হয়েছে, কিন্তু স্নেহার চোখে ঘুম নেই। ওর আনিসকে দেখে নিদ্রাচ্ছন্ন মনে হচ্ছে না। আনিসের আচরণ কেমন যেন পাল্টে গেছে। ও কি লুকাচ্ছে? নিজের মনে। আনিস বেলকনিতে দাঁড়িয়ে আছে, মোবাইলের স্ক্রিনে কিছু একটা পড়ছে। স্নেহা ধীরে ধীরে পেছন থেকে ওর কাছে গিয়ে দাঁড়ালো। কার সাথে কথা বলছিলে? স্নেহা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এবার বলো, কার সাথে কথা বলছিলে? অফিসের কাজ। রাত 12টায় অফিসের কাজ? আনিস স্নেহার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কেবল সত্য জানতে চাই। আনিস হঠাৎই ওর কোমরে হাত রেখে ওকে কাছে টেনে আনলো। আমি যদি বলি তুমি এখনো আমার স্ত্রী হয়েও আমাকে পুরোপুরি জানতে পারোনি, তুমি কি বলছো? সময় হলে সব জানতে পারবে। স্নেহার মনের ভিতর অজানা ভয় খেলা করছে। আনিসের মধ্যে সত্যি কিছু বদলে গেছে। সকালে স্নেহা ঘুম ভাঙার পর দেখে আনিস নেই। ওর মনে দুশ্চিন্তা ঢেউ উঠে গেল। আনিস কোথায় গেল? ও তো কিছু বলেও যায়নি। নিজের মনে ও বিছানা ছেড়ে বেরিয়ে এলো। এমন সময় ফোন বেজে উঠল। আনিসের নাম ভেসে উঠল স্ক্রিনে। কোথায় তুমি? ফোন ধরে। জরুরি কাজে বের হতে হলো। তুমি চিন্তা করো না। আমি চিন্তা করব না? তুমি হঠাৎ চলে গেলে আমি কিভাবে স্বাভাবিক থাকবো? তোমাকে কথা দিচ্ছি, আমি ফিরে এলে সব বলবো। স্নেহা ফোন রেখে দিল, কিন্তু ওর বুকের ভেতর সন্দেহ আর উত্তেজনা ঢেউ খেলে গেল। আনিস সত্যিই কি করছে? সকাল থেকে স্নেহার মন অস্থির। আনিস কোথায় গেল? কেন কিছু না বলে চলে গেল? এটি কি স্বাভাবিক, নাকি সত্যি ও কিছু লুকাচ্ছে? নিজের মনে ওর অস্থিরতা আরো বাড়ল যখন রিহানের থেকে একটা মেসেজ এলো। যদি আনিসের সত্য জানতে চাও তাহলে আজ সন্ধ্যায় আমার সাথে দেখা করো। আমি কি যাব? ও জানে আনিস চাইবে না সে রিহানের সাথে দেখা করুক, কিন্তু ও সত্যি জানতে চায়। সন্ধ্যায় নির্দিষ্ট রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালো স্নেহা। রিহান আগে থেকে সেখানে বসেছিল। অবশেষে তুমি এলে। বেশি নাটক করো না, আমি শুধু সত্য জানতে চাই। তুমি কি জানো আনিস তোমার সাথে বিয়ে হওয়ার আগে কি করতো? কি বলতে চাইছো? রিহান তার ফোন থেকে একটা ছবি দেখালো। ছবিতে আনিস এক অন্য মেয়ের সাথে খুব কাছাকাছি বসে আছে। এটা এটা কি? তোমার স্বামী তোমাকে সব সত্য বলেনি স্নেহা? স্নেহার মাথায় যেন বজ্রপাত হলো। আনিস কি সত্যি কিছু লুকাচ্ছে? ও কি প্রতারক? স্নেহার মাথার ভিতরে ঝড় চলছে। আনিস কি সত্যি ওর সাথে প্রতারণা করেছে, নাকি
এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি। আমি তো আনিসকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, তাহলে? নিজের মনে ও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। রাস্তায় হাঁটতে হাঁটতে আনিসের ফোনে কল দিল। হ্যালো কল রিসিভ করে তুমি কোথায়? স্নেহা, একটা মিটিংয়ে আছি। সত্য বলো, তুমি কি লুকাচ্ছ? কিছু হয়েছে? স্নেহা, এসব কি বলছো? আজ রাতেই তোমার সাথে কথা বলবো, ফেস টু ফেস। স্নেহার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ভেতরে একরাশ সংশয়। আনিস কি ওকে সত্যটা বলবে? রাত গভীর। আনিস বাসায় ফিরেছে। স্নেহা দরজার সামনে দাঁড়িয়ে আছে, ওর চোখে সন্দেহের ছায়া। স্নেহা, তুমি এত চুপ কেন? এই ছবিটা দেখো। ও ফোন বের করে আনিসের সামনে ধরলো। আনিস ছবিটা দেখে একটু চুপ করে রইল। তুমি এটা কোথায় পেয়েছো? সত্যি বলো, এই মেয়েটা কে? ও আমার পুরনো জীবন থেকে। আনিস ওর দিকে এগিয়ে এলো, কিন্তু স্নেহা একধাপ পিছিয়ে গেল। সময় হলে সব বলবো, কিন্তু এখন বিশ্বাস করো আমি তোমাকে প্রতারিত করিনি। আমি কাকে বিশ্বাস করব আনিস? তুমি নাকি যা চোখের সামনে দেখছি? আনিস ওকে নিজের বাহু পাশে টেনে নিল, কিন্তু স্নেহা আজ শক্ত। ভালোবাসা, অভিমান আর সন্দেহ সব মিলে এক ভয়ঙ্কর রাতের শুরু। রাত গভীর হলো, স্নেহার চোখে ঘুম নেই। আনিস ওর পাশে শুয়ে আছে, কিন্তু আজকের কথাগুলো স্নেহকে কুড়ে কুড়ে খাচ্ছে। আনিস সত্যি কিছু লুকাচ্ছে, আমি ওর চোখের ভাষা বুঝতে পারি। নিজের মনে ও চুপচাপ উঠে দাঁড়ালো। আনিস ঘুমে আছে মনে করে ওর ফোনটা হাতে নিল, কিন্তু ঠিক তখনই। তুমি কি করছো স্নেহা? কিছু না। আমার ফোন দেখার দরকার মনে হলো? আমি তোমার স্ত্রী, তোমার জীবনের অংশ, কিন্তু তুমি আমার সাথে সত্য বলছো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না স্নেহা। কষ্ট তো আমি নিজেই পেয়ে গেছি। সিনার চোখ ভিজে গেল, কিন্তু ও নিজেকে দুর্বল দেখাতে চায়নি। ও মুখ ফিরিয়ে নিল, আর আনিস ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো স্নেহা কতটা আঘাত পেয়েছে। পরদিন সকালে স্নেহা ঠিক হলো ও নিজেই সত্য বের করবে। আনিস যে অফিসে কাজ করে সেখানেই যাবে। ম্যাম, আপনাকে কি সাহায্য করতে পারি? আমি আনিসের স্ত্রী, ওর সাথে দেখা করতে চাই। কিন্তু রিসেপশনিস্ট যা বলল সেটা শুনে স্নেহার হৃদয় কেঁপে উঠল। আনিস স্যার তো এই অফিসে আর কাজ করেন না। কি? ওর মাথায় যেন বাজ পড়ল। আনিস তাহলে কোথায় যায় প্রতিদিন? ওর কাজের জায়গা বদল হয়েছে, অথচ কিছুই বলেনি কেন? তাহলে আনিস আসলেই কিছু লুকাচ্ছে। নিজের মনে ওর বুক ধকধক করতে লাগলো। সত্য জানার জন্য ও প্রস্তুত, কিন্তু সেই সত্য যদি ওর ভালোবাসাকে ভেঙে দেয়। স্নেহার শরীর হিম হয়ে আসছে। আনিস যদি এই অফিসে কাজ না করে তাহলে সে প্রতিদিন কোথায় যায়? আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি, নাকি কিছু একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে? নিজের মনে সে নিজের সন্দেহ জাল কেটে বের হতে চায়। আনিসকে সরাসরি প্রশ্ন না করে সে নিজের মতো করে সত্য খুঁজতে শুরু করলো। ক্যাফের সামনে দুপুরবেলা সে আনিসের ফোন ট্র্যাক করে তার লোকেশন খুঁজে বের করলো। লোকেশন অনুযায়ী সে এখন একটা অভিজাত ক্যাফেতে আছে। স্নেহা দেরি না করে সেখানে পৌঁছে গেল, কিন্তু যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। আনিস বসে আছে এক রহস্যময়ী মেয়ের সাথে। মেয়েটা হাসছে। আনিসও খুব স্বাভাবিকভাবে কথা বলছে তার সাথে। আনিস, চোখ পিটে জল আসতে চায়, কিন্তু নিজেকে সামলায় হক স্নেহা, তুমি এখানে? চুকিয়ে উঠে দাঁড়ায়। বলো তো, তুমি অফিসের বদলে এখানে কি করছো? তুমি তাহলে স্নেহা? তুমি কে? আনিস কিছু বলার আগে মেয়েটি শান্তভাবে বলল, আমি নেহা, আনিসের প্রথম প্রেম। স্নেহার পা ঠান্ডা বরফের মতো হয়ে গেল। আনিসের প্রথম প্রেম? তাহলে এতদিন আনিস, আমি কিছু বুঝতে পারছি না। আনিস, তুমি আমাকে এত বড় একটা সত্য লুকিয়ে রেখেছিলে? স্নেহা, ব্যাপারটা তেমন না। তাহলে কেমন? তুমি আমার জীবন, আমার ভালোবাসা, তুমি আমাকে বুঝতে না দিয়ে কার সাথে দেখা করছো? আমি সব জানি স্নেহা, কিন্তু একটা সত্যি তুমি জানো না। কিসের সত্য? নেহার চোখেও তখন জল চলে এলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ক্যান্সার হয়েছে, আমি বেশি দিন বাঁচব না। আনিস শুধু বন্ধুর মতো আমার পাশে আছে, কোনো অন্য কিছু নয়। এই সত্য স্নেহাকে মুহূর্তেই বদলে দিল। এতদিন যে সন্দেহ ওর মনকে পুড়িয়ে দিয়েছিল, এখন সেই দ্বিধার মধ্যে পড়ে গেল। আনিস কি সত্যি ওর কাছে কিছু লুকায়নি, নাকি নেহার সাথে ওর সম্পর্কটা শুধুই বন্ধুত্ব নয়? নেহার মুখ থেকে ক্যান্সারের কথা শুনে স্নেহার মাথা ঝিমঝিম করতে লাগলো। ওর সন্দেহ, রাগ, অভিমান সব যেন এক মুহূর্তেই গুলিয়ে গেল। ক্যান্সার? আনিস, এত বড় একটা কথা তুমি আমাকে জানাওনি। আমি জানতাম তুমি বুঝবে না, ভুল করবে, তাই তোমাকে বলিনি। বুঝবো না?
আমার স্বামী দিনের পর দিন তার সাবেক প্রেমিকার সাথে দেখা করছে, আর আমি কিছু বুঝবো না? স্নেহা প্লিজ, আমার জন্য তোমাদের সম্পর্কে কোনো সমস্যা হোক এটা আমি চাই না। সমস্যা তো হয়েই গেছে নেহা, তোমার জন্য না হোক, আনিসের জন্য। ওর গলার স্বর কাঁপছিল, কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি। স্নেহা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করতাম আনিস, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের ভালোবাসার মাঝে একটা দেওয়াল আছে। কথা শেষ করে স্নেহা বেরিয়ে গেল ক্যাফে থেকে। আনিস হতভম্ব হয়ে বসে রইল। রাত গভীর হতে চলেছে, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। স্নেহা জানালার পাশে দাঁড়িয়ে আনিসের অপেক্ষা করছিল, কিন্তু আজ সে বাসায় ফিরেনি। সে কি এখনো নেহার সাথেই আছে? আমি কি ভুল করলাম? নিজের মনে ওর ভেতরে যেন অজানা ভয় চেপে বসেছে। আনিস কি সত্যি ওর থেকে দূরে সরে যাবে, নাকি নেহার অসহায়ত্বর কারণে ও নিজেকে কিছুটা বাড়িয়ে ভাবছে? ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কে? ও দরজা খুলতেই ভেজা শরীরে দাঁড়িয়ে আছে আনিস। তার চোখ লাল, চুলগুলো এলোমেলো, মুখ ভর্তি ক্লান্তি। স্নেহা, তুমি এত রাত করে ফিরলে কেন? তোমার রাগ এখনো কমেনি? রাগ? আমার কি কোনো অধিকার আছে রাগ করার? আনিস আর সহ্য করতে পারল না। সে এগিয়ে এসে স্নেহার মুখ দুহাতে চেপে ধরল। আমি যদি বলি আমি শুধু তোমাকে ভালোবাসি? তাহলে কেন নেহার জন্য আমাকে লুকিয়ে রাখতে হলো? আনিস আর কিছু না বলে স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। ওর উষ্ণতা স্নেহাকে শিথিল করে দিল, কিন্তু ও নিজেকে ছাড়াতে চাইল না। আমি কি আনিসকে ক্ষমা করতে পারবো? নিজের মনে স্নেহা আনিসের বাহুডোরে বন্দি, কিন্তু ওর মনের দোলাচল এখনো থামেনি। আনিস ওকে জড়িয়ে রেখেছে শক্ত করে, যেন কিছুতেই আর হারাতে চায় না। আনিস, তুমি কি সত্যি আমাকেই ভালোবাসো? এই প্রশ্নের উত্তর কি তুমি জানো না? জানি, কিন্তু বিশ্বাস করতে ভয় লাগে। আনিস এবার স্নেহার মুখটা তুলে ধরলো, ওর গভীর চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি নেহার উপস্থিতি আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমারই, শুধু তোমার। তাহলে তুমি আমাকে সব জানালে না কেন? আমি চেয়েছিলাম তোমাকে দুশ্চিন্তা থেকে বাঁচাতে, কিন্তু বুঝতে পারিনি লুকানোর ফলে সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। স্নেহা কিছুক্ষণ চুপ করে থাকলো। ওর ভেতরে অভিমান এখনো রয়েছে, কিন্তু আনিসের চোখের গভীরতা ওকে একটু শান্ত করেছে। রাত গভীর হতে লাগলো, কিন্তু দুজনে কেউই আর ঘুমানোর চেষ্টা করলো না। ঝড়ের রাতের মতোই তাদের সম্পর্কের ঝড় উঠেছে, কিন্তু ওরা দুজনেই জানে একে অপরকে ছাড়া চলা অসম্ভব। যদি আবার এমন কিছু ঘটতে থাকে, যদি আমাদের মাঝে ভুল বোঝাবুঝি বাড়তেই থাকে, তাহলে একসাথে সমাধান খুঁজবো। সম্পর্ক মানে বিশ্বাস, একে অপরকে বোঝা, আর আমি তোমার বিশ্বাসের মর্যাদা দেব, এই প্রতিশ্রুতি দিলাম। স্নেহার হাত ধরে স্নেহার চোখ ছলছল করছিল। ও আনিসের বুকে মুখ গুজে দিল, যেন সব ব্যথা সেখানেই মিশে যায়। আমি চাই না আমাদের মাঝে আর কোনো অন্ধকার থাকুক। থাকবে না, এবার থেকে সব সত্য তোমার সাথে ভাগ করে নেব। দীর্ঘ সময় ধরে দুজন একে অপরের মাঝে হারিয়েছিল ভালোবাসা, আবার নতুন করে শপথ নিল। কিন্তু এই শপথের পরীক্ষা কি শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু? সকালটা আজ কিছুটা শান্ত, কিন্তু স্নেহের মনে যেন এখনো কালবৈশাখী ঝড় বইছে। আনিস তার পাশে বসে চুপচাপ চার কাপ হাতে নিয়ে কিছু ভাবছে। তুমি কি সত্যি সব বলবে আজ? হ্যাঁ, আজ সব বলবো। স্নেহের বুক ধুকপুক করছে। ও সত্য জানতে চেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ও কি সত্যিটা নিতে পারবে। নেহা আমার কলেজ জীবনের বন্ধু ছিল। আমরা খুব কাছের ছিলাম, কিন্তু প্রেম ছিল না। ওর জীবনে একটা সময় ভয়ানক কিছু হয়েছিল, তখন আমি ওকে মানসিকভাবে সাপোর্ট দিতাম। আর এখন? ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে, ও মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই কিছুদিন ধরে ওর পাশে ছিলাম। কিন্তু আমি তোমাকে লুকিয়েছি, সেটাই আমার ভুল। স্নেহা কিছুক্ষণ চুপ করে থাকলো। ওর অভিমান হচ্ছে, কিন্তু ও বোঝে আনিস হয়তো সত্য বলছে। তাহলে কেন বলনি আগে? কারণ আমি জানি তুমি কতটা অভিমানী। আমি চাইনি তুমি কষ্ট পাও। স্নেহা এবার চোখের পানি আটকে রাখতে পারল না। ওর অভিমান আর বিশ্বাসের লড়াই চলছে নিজের ভেতর। আনিস যখন স্নেহার মান ভাঙাতে চেষ্টা করছিল,
তখন হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনের নামটা দেখে স্নেহার রাগ বাড়ল, যেন আগুন হয়ে উঠল। নেহা কলিং। এখন ওর ফোন আসে তোমার কাছে? স্নেহা, আমি। ধরো, কল ধরো, আমি শুনতে চাই ও তোমার সাথে কি বলে। আনিস একটু দ্বিধায় পড়ল, কিন্তু শেষমেশ কলটা রিসিভ করলো। ওপাশ থেকে নেহা কাপা কণ্ঠ শোনা গেল। আনিস, আমি কি একটু তোমার সাথে দেখা করতে পারি? আমি খুব অসহায়। অসহায় তো আমিও। তোমার স্ত্রী হয়েও আমার স্বামীর পাশে থাকার সুযোগ পাচ্ছি না। স্নেহা, তুমি? স্নেহা আর কিছু না শুনেই ফোনটা কেটে দিল। ওর অভিমান এবার সীমা ছাড়িয়ে গেছে। আনিস, তুমি যদি এখন ওর কাছে যাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। স্নেহা, এটা কেমন কথা? কথা নয়, সিদ্ধান্ত। এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কার পাশে থাকতে চাও। আনিস স্তব্ধ হয়ে গেল। একদিকে নেহার অসহায়ত্ব, অন্যদিকে স্নেহার অভিমান আর ভালোবাসা। ও কি করবে এখন? আনিস গভীর চিন্তায় পড়ে গেছে। নেহার ফোন কল ওর মনের শান্তি কেড়ে নিয়েছে, কিন্তু তার থেকেও বেশি ওর মাথায় ঘুরছে স্নেহার কঠিন কথাগুলো। যদি ওর কাছে যাও তাহলে এই সম্পর্ক শেষ। স্নেহা, আমি ওকে কষ্টে ফেলতে চাই না, কিন্তু তোমাকে হারানোর ভয়ও আমাকে পাগল করে দিচ্ছে। তাহলে কি আমি ভুল? আমার অভিমান কি অকারণ? স্নেহা কিছু না বলে দ্রুত শোবার ঘর থেকে বেরিয়ে গেল। আনিস পিছু নিতে গিয়েও থমকে গেল। রাত গভীর হচ্ছে, কিন্তু স্নেহার রাগ এখনো কমেনি। আনিস দরজার বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, স্নেহা, আমি শুধু তোমাকেই চাই, কিন্তু আমি যদি নেহার অসহায় অবস্থায় কিছু না করি তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে যাও। আনিস হতবাক। ও জানে স্নেহা অভিমানী, কিন্তু এত বড় সিদ্ধান্ত এত সহজে নিয়ে নেবে তাও কল্পনাও করেনি। তুমি কি সত্যি চাইছো আমি চলে যাই? আমি চাই তুমি নিজেই বোঝো আমাদের সম্পর্কের গুরুত্ব তোমার কাছে কতটুকু। আনিস দীর্ঘশ্বাস ফেলে দরজা থেকে সরে গেল। স্নেহা তার দিকে তাকিয়ে থাকলো, মনে এক ধরনের অদ্ভুত কষ্টের অনুভূতি। গভীর রাত, স্নেহা একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে অভিমানের ছাপ। আনিস তার পিছনে এসে দাঁড়ালো, কিন্তু স্নেহা ওর দিকে ফিরেও তাকালো না। স্নেহা, আমি তোমার কাছে একটা সুযোগ চাই। সুযোগ? তুমি কি জানো বিশ্বাস ভাঙলে সেটাকে জোড়া লাগানো যায় না? আমি জানি, কিন্তু আমি তোমাকে কখনো ঠকাইনি। আমি শুধু পরিস্থিতির শিকার। স্নেহা হঠাৎ ঘুরে তাকালো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তুমি পরিস্থিতির শিকার নও, তুমি নিজেই এটা তৈরি করেছো। নেহার অসহায়ত্ব কি আমার ভালোবাসার চেয়ে বেশি মূল্যবান? তুমি আমাকে এতটা ভুল বুঝছো? স্নেহা কিছু না বলে ভিতরে চলে গেল। আনিস মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন সবকিছুই ওর হাত থেকে ফসকে যাচ্ছে। স্নেহা রাতে ঘুমাতে পায়নি। আনিসের কথাগুলো ওর মনে বারবার বাজছে, কিন্তু ওর অভিমান এতটাই প্রবল যে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সকালে আনিস অফিসে যাওয়ার জন্য তৈরি হলো, কিন্তু যাওয়ার আগে ও স্নেহার কাছে গেল। আমি অফিসে যাচ্ছি, তোমার জন্য কিছু লাগবে? আমার শুধু একটাই দরকার, তুমি ঠিক করো আমাদের সম্পর্কটা সত্যিই তোমার কাছে মূল্যবান কি না। তুমি কি মনে করো আমি তোমার ভালোবাসার যোগ্য নই? আমি জানি না। আনিস আর কিছু না বলে বেরিয়ে গেল। স্নেহা দরজা বন্ধ করে দিল, কিন্তু ওর চোখের কোণে পানি জমে উঠছে। স্নেহা চুপচাপ বসে আছে, ওর চোখ লাল হয়ে গেছে, কিন্তু সে কাঁদবে না। অভিমান এখনো জেদ হয়ে জমে আছে। আনিস অফিসে গেছে, কিন্তু মনের মধ্যে অস্থিরতা। কাজের মধ্যেও স্নেহার শেষ কথাগুলো ওকে ঘিরে রেখেছে। আমার শুধু একটাই দরকার, তুমি ঠিক করো আমাদের সম্পর্কটা সত্যিই তোমার কাছে মূল্যবান কি না। কেন স্নেহা বুঝতে চায় না? আমি সত্যি ওকে ভালোবাসি। নিজের মনে আনিস ফোন বের করলো, স্নেহাকে মেসেজ করবে ভেবো আবার নিজেকে সামলালো। স্নেহার ইগো আছে, যদিও নিজে না চায় তাহলে ওকেই এগিয়ে আসতে হবে। বিকেলে স্নেহা আনিসের ওয়ার্ড্রোব খুলে ওর শার্ট খুলছিল। হঠাৎ একটা ছোট্ট পারফিউমের বোতল ওর চোখে পড়লো। এটা আনিসের নয়। এটা কিসের পারফিউম? আমি তো কখনো দেখিনি। নিজের মনে ও বোতলটা হাতে নিয়ে পরীক্ষা করলো। পারফিউমটা নারীদের জন্য। ওর মাথায় বাজ পড়ার মতো হলো। আনিস কি কোনো মেয়ে? ওর হাত কাঁপতে লাগলো, বিশেষ আর সন্ধ্যের মাঝে দোল খেতে লাগলো মন। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। ম্যাডাম, বাইরে একজন আপনাকে খুঁজছে। বাড়ি থেকে স্নেহা ধাক্কা খেয়ে বাস্তবে ফিরল। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে ওর নিঃশ্বাস আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নেহা। স্নেহার সামনে দাঁড়িয়ে নেহা
মুখে মৃদু হাসি, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। তুমি এখানে কেন? তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে স্নেহা। চেনা একটু পিছিয়ে গেল। ওর মনে সন্দেহ দানা বাজছে, বিশেষ করে আনিসের ওয়ার্ড্রোব থেকে পাওয়া সেই নারীদের পারফিউমের বোতলটার পর। কোনো কথাই আমার শোনার নেই, প্লিজ চলে যাও। তুমি যদি জানতে না চাও তাহলে আমার আসার কোনো মানে হয় না, কিন্তু আমি ভাবছিলাম তুমি হয়তো আনিশকে নিয়ে কিছু সত্যি জানতে চাইবে। সিনার বুকের ভিতর ধক করে উঠল। নেহার কথার মধ্যে একটা চ্যালেঞ্জ লুকিয়ে আছে। আমি আমার স্বামীকে তোমার মতো কারো কাছ থেকে জানতে চাই না। আত্মবিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস একদিন ভেঙে গেলে খুব কষ্ট দেয় স্নেহা। শুধু একটা প্রশ্ন করি, তুমি কি আনিশের সব কিছু জানো? ওর প্রতিটা মুহূর্ত কোথায় কেটেছে তা কি তুমি জানো? সিনা চুপ করে গেল। নেহা নিজের কাজ করে ফেলেছে। ও সন্ধ্যের বীজ বুনে দিয়ে গেছে। রাত গভীর। আনিস ঘরে ফিরল। দরজা খোলার সাথে সাথে সিনা ওর সামনে এসে দাঁড়ালো। এই সময় দাঁড়িয়ে আছো কেন? সত্যি করে বলো, আনিস তোমার সাথে নেহার কোনো সম্পর্ক আছে? আনিস চোখ বড় বড় করে তাকালো। সিনার কথায় স্পষ্ট অভিমান আর সন্দেহ মিশে আছে। তুমি কি বলছো এসব নেহা? উত্তর দাও। হঠাৎ কেন? আমার আর নেহার মাঝে কিছু নেই স্নেহা। ও আমার বন্ধু ছিল, আর কিছু না। কিছুক্ষণ চুপ থেকে তাহলে তোমার ওয়ার্ড্রোব থেকে নারীদের পারফিউম বের হলো কেন? আনিস এবার অবাক হয়ে গেল। পারফিউম আমার? আমি জানি না এসব। সিনহা ওর চোখের দিকে তাকে বিশ্বাস করতে চাইল, কিন্তু নেহার কথাগুলো আবারও মনে পড়ে গেল। রাত গভীর, কিন্তু নেহার চোখে ঘুম নেই। আনিস পাশে কিন্তু স্নেহার চোখে ঘুম নেই। আনিস পাশে শুয়ে আছে, কিন্তু দুজনের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। আনিস কি সত্যি কিছু লুকাচ্ছে, নাকি আমি অযথা সন্দেহ করছি? নিজের মনে ও আনিসের দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে গেছে। স্নেহা ধীরে ধীরে ওর ফোনটা তুলে নিল। আনিসের ফোনে স্ক্রিন লক করা, কিন্তু নোটিফিকেশন বারে একটা মেসেজ ভেসে উঠল। কালকে দেখা করো, খুব জরুরি। স্নেহার চুপ বড় হয়ে গেল। ওর পুরো শরীরের ভেতর কাঁপুনি শুরু হলো। তাহলে আমি যা ভাবছিলাম তা সত্যি? সকাল হতে স্নেহার মনে অস্থিরতা চেপে বসেছে। আনিস যখন তৈরি হয়ে বের হতে গেল, স্নেহা ওর সামনে দাঁড়িয়ে গেল। তুমি কি আজ নেহার সঙ্গে দেখা করতে যাচ্ছ? কে বললো তোমাকে? তোমার ফোনের নোটিফিকেশন। আনিস বুঝতে পারলো ওর সামনে সত্য লুকানো কঠিন হবে। হ্যাঁ, নেহা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, কিন্তু সেটা তোমাকে কিছু না জানিয়ে নয় স্নেহা। তাহলে আমাকে আগেই বলতে পারতে। আমি জানতাম না যে সে আমাকে মেসেজ দেবে। আমি আজই সব কিছু পরিষ্কার করব, কারণ আমি চাই না আমাদের সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকুক। স্নেহা কিছু বলল না। ওর মনে তবু এক ধরনের সন্দেহ রয়ে গেল। যদি আমি বলি আমি তোমার সঙ্গে যেতে চাই? তুমি? হ্যাঁ, আমি নিজেই দেখতে চাই নেহা কি বলতে চায়। আনিস একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো। ক্যাপের ভিতরে একটা কোণায় টেবিলে বসে আছে নেহা। ওর চেহারার অস্থিরতা সব স্পষ্ট। দরজা খুলে আনিস আর স্নেহা একসাথে ঢুকতেই নেহা চোখ তুলে তাকালো। স্নেহা, তুমি এখানে? আমি জানতে চাই তুমি আনিসের সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলে? একটু অপ্রস্তুত হয়ে গেল। ওর চোখের ভাষা দেখে মনে হচ্ছিল কিছু বলতে চাইলেও বলতে পারছে না। নেহা, তুমি আমাকে তাড়াহুড়ো করে ডেকেছিলে, বলেছিলে জরুরি কিছু বলবে। এখন বলো ব্যাপারটা কি? আমি আসলে... ঠিক তখনই ক্যাফের বাইরে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো একজন শক্তিশালী গরনের লোক। তার চেহারায় হিংস্রতা। নেহা তাকি ভয় পেয়ে গেল। কে? ও ও ও- ও আমার অতীত। লোকটা ক্যাফের ভিতরে ঢুকে নেহার সামনে এসে দাঁড়ালো। সবাই চুপ হয়ে গেল। তুমি এখন পালিয়ে বেড়াচ্ছ। আমি বলছিলাম না তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না? এই লোক কে নেহা? ওর নাম রিজান। একসময় ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আমি বেরিয়ে আসতে চাইছিলাম, ও আমাকে ছাড়েনি। রিজান ধীর পায়ে এগিয়ে এলো। ওর চোখে আগুনের মতো জ্বলজ্বল করছে। তুমি কি জানো তোমার স্বামী আর নেহা একসময় একে অপরকে খুব কাছের বন্ধু ছিল? স্নেহাকে লক্ষ্য করে আমি যা জানার তা আনিসের মুখ থেকেই শুনেছি। তুমি কি জানো তোমার স্বামী আর নেহা একসময় একে অপরের খুব কাছের বন্ধু ছিল? তাহলে এটাই জানো, নেহা শুধু বন্ধু ছিল না, ও আনিশকে ভালোবাসতো। স্নেহার শরীর থমকে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। কিন্তু রিজান,
তোমার কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। তো সন্ধ্যের একটা ছোট্ট বীজ ইতিমধ্যে স্নেহার মনে বপন হয়ে গেছে। ক্যাফের বাতাসে থমথমে একটা আবহ। রিজানের কথা স্নেহার মনে ঢেউ তুলছে, কিন্তু ও নিজেকে সামলে নিল। নেহা, সত্যিটা জানতে চাই, আনিস কি তোমার জীবনে শুধুই বন্ধু ছিল? আমি আনিশকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে কখনো সেভাবে ভালোবাসেনি। আমি একতরফা অনুভূতির শিকার ছিলাম। আনিস হতভম্ব হয়ে তাকিয়ে রইল, আর স্নেহার বুকের ভেতর একরাশ কষ্ট জমতে লাগলো। স্নেহা, আমি তোমাকে ভালোবাসি, এটা বিশ্বাস করো। আমি জানি না। ওর কণ্ঠে দ্বিধার স্পষ্ট ছাপ ছিল। আনিস হতাশ হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। রাতে স্নেহা একা বসে আছে। আনিস ওকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে নিজের মনে দ্বিধা কাটিয়ে উঠতে পারছে না। হঠাৎ দরজায় টোকা পড়ল। স্নেহা দরজা খুলতে সামনে আনিস দাঁড়িয়ে, চোখে গভীর ব্যথা আর অভিমান। তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো না স্নেহা? আমি কনফিউজড। আনিস ওর কাছাকাছি এগিয়ে এলো, হাত বাড়িয়ে স্নেহার মুখটা স্পর্শ করলো। আমি তোমার স্বামী, তোমার প্রেমিক, আমি শুধু তোমার। আনিস ধীরে ধীরে ওকে কাছে টেনে নিল, ঠোঁট ওর কানের কাছে এনে ফিসফিস করে বলল, বিশ্বাস করো স্নেহা, আমি তোমাকে ছাড়া কিছুই না। স্নেহার চোখে জল এসে গেল। ওর মনে দ্বিধাগুলো যেন মুহূর্তেই গলে যেতে লাগলো। রাত গভীর। আনিস আর স্নেহা একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে আছে। স্নেহার চোখে কষ্ট, অভিমান আর দ্বিধা সব একসঙ্গে মিশে আছে। আমি জানি তোমার মনে কিছু প্রশ্ন আছে, কিন্তু বিশ্বাস করো, আমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। কিন্তু নেহার কথা শুনে আমি কনফিউজড হয়ে গেছি। আনিস, তুমি কি কখনো নেহার প্রতি কোনো অনুভূতি পোষণ করনি? আমি ওকে বন্ধু ভাবতাম, ওর ভালোবাসার কথা জানতাম না। যখন জানতে পারলাম তখনই সরে এসেছিলাম। স্নেহার চোখ দুটো জলে ভেজা হয়ে উঠল। আনিস ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিস করে বলল, আমি শুধু তোমাকে ভালোবাসি স্নেহা, কেবল তোমাকে। স্নেহা চোখ বুজে এলো। ওর সমস্ত সন্দেহ যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। রাত গভীর। আনিস আর স্নেহা যখন নিজেদের মধ্যে মগ্ন, তখনই একটা কালো গাড়ি আনিসের বাড়ির সামনে এসে থামলো। গাড়ির ভেতরে বসে রিজান ঠান্ডা চোখে বাড়িটার দিকে তাকিয়ে রইল। ভালোবাসা, বিশ্বাস, সবই ভালোবাসা, বিশ্বাস, সবাই একটা মিথ্যা খেলা, আর আমি সেই খেলায় শেষ দেখব। নিজের মনে ও ঠোঁটে হালকা একটা বিকৃতি হাসি ফুটে উঠল। রিজান কখনো সহজে হার মানে না। সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে উজ্জ্বল সূর্যের আলো ঘরে ঢুকছে, কিন্তু স্নেহার মনে এখনো একটা ভারী অনুভূতি কাজ করছে। স্নেহা চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে ওর মনের মধ্যে এখনো দ্বিধার জোর বয়ে যাচ্ছে। আনিস ধীরে ধীরে ওর কাছে গিয়ে দাঁড়ালো, এক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে। সারা রাত ঘুম করনি, তাই না? কিছু ভাবছিলাম। আমি জানি তুমি আমাকে নিয়ে ভাবছিলে। স্নেহা কোনো উত্তর দিল না, শুধু আনিসের দিকে তাকিয়ে থাকলো। আনিস ওর কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে সত্যি ভালোবাসি স্নেহা। যদি বিশ্বাস করতে না পারো তবে আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে ছেড়ে যেও না। স্নেহার চোখ ছলছল করে উঠল। ও ধীরে ধীরে আনিসের হাত ধরল। আমি তোমাকে বিশ্বাস করতে চাই আনিস, কিন্তু ভয় পাচ্ছি। ভয় পেও না, আমি তোমার পাশে আছি সব সময়। ওর কপালে চুমু খেয়ে। অন্যদিকে রিজান এক অন্ধকার ঘরে বসে আছে, সামনে কিছু ফাইল, আর ওর পাশে বসে আছে নেহা। আনিশার স্নেহার সম্পর্ক ফাটল ধরাতে হবে, নহলে আমার কাজ কঠিন হয়ে যাবে। কিন্তু কি করবে তুমি? অপেক্ষা করো, এবার এমন একটা চাল দিব যাতে ওদের সম্পর্ক বড়সড় ঝড় ওঠে। রিজান কি পরিকল্পনা করছে তা এখনো অজানা, তবে এটা নিশ্চিত ঝড় আসছে। দুপুরে রোদ জানালা দিয়ে ঘরে ঢুকছে, কিন্তু স্নেহার মনে এখনো অস্থিরতা। আনিস ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কি ভাবছে। আমি জানি তুমি এখনো দ্বিধায় আছো। না, এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আনিস। কেমন সিদ্ধান্ত? আমি তোমার উপর পুরোপুরি বিশ্বাস করতে চাই, কিন্তু তার আগে নেহার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমি ওর মুখ থেকে সব শুনতে চাই। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। এবার সত্যিটা নিজ চোখে দেখতে চাই। আনিস সিনহার চোখের গভীরতায় তাকিয়ে বুঝতে পারল ও এবার সত্যি একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দ্বিতীয় উদ্দেশ্য রিজানের ফাঁদ।
অন্যদিকে রিজান এবার বড় একটা চাল দিতেছে। ও নেহার সামনে একটা ফাইল রেখে বলল, এই ফাইলের কনেক যদি সিনহার সামনে পৌঁছে যায় তাহলে আনিসের জীবন শেষ হয়ে যাবে। তুমি ঠিক কি বলতে চাইছো? এই ফাইল প্রমাণ করবে আনিস শুধু তোমাকে নয়, আরও এক মেয়েকে ভালোবাসতো। এটা কিভাবে সম্ভব? আমি জানি তুমি এখনো আনিসকে ভুলতে পারোনি, তাই এই সুযোগ কাজে লাগাও। নেহা দ্বিধায় পড়ে গেল। ও কি করবে? সত্য পথে থাকবে নাকি রিজানের ফাঁদে পা দেবে? বিকেলে নরম আলোয় রেস্টুরেন্টের এক কোণে বসে আছে স্নেহা, তার সামনে বসে আছে নেহা। দুজনের মধ্যে চাপা টান টান অবস্থা। আমি চাই তুমি আমাকে সব সত্যি কথা বলো নেহা। কি জানতে চাও স্নেহা? আনিসের সঙ্গে তোমার সম্পর্ক আসলে কেমন ছিল? আনিস আমাকে ভালোবাসে না, ও আমাকে বন্ধু মনে করত, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। তাহলে কেন তুমি ওর নামে এসব মিথ্যা রটাচ্ছ? আমি কিছু করিনি স্নেহা, কেউ ইচ্ছে করে এসব ছড়াচ্ছে। স্নেহার চোখ সরু হয়ে এলো। নেহার চোখে ভয় দেখা যাচ্ছে। এটা কি সত্যি নাকি অভিনয়? অন্যদিকে রিজান বসে আছে নিজের অফিসে। ওর সামনে আনিসের কিছু ছবি ছড়ানো, একদম ফেক ছবি, কিন্তু দেখলে সত্যি মনে হবে নিজের মনে। এই ছবি যদি সেনার হাতে যায় তাহলে ও কখনোই আনিসকে বিশ্বাস করবে না। রিজান মোবাইলটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করলো। ওর কাজটা আজ রাতের মধ্যেই শেষ চাই। এই ছবি যেন সেনার হাতে পৌঁছে যায়। মুখে ঠান্ডা হাসি। আরেকটা ঝড় আসতে চলেছে। রাতের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে চারিদিকে। স্নেহা চুপচাপ বসে আছে বিছানায়। ওর হাতে রিজানের পাঠানো কিছু ছবি। চোখ দুটো লাল হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তুমি এভাবে চুপ করে আছো কেন? স্নেহার দিকে তাকিয়ে। এই ছবিগুলো কি আনিস? ছবি? কিসের ছবি? স্নেহা ওর ফোনটা এগিয়ে দিল। আনিস দেখলো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেখানে ওর মতো দেখতে একজন নেহার সঙ্গে খুব কাছে দাঁড়িয়ে আছে। এটা তো আমি নই। তাহলে কে? আমি জানি না, কিন্তু এটা স্পষ্ট কেউ আমাদের মাঝখানে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করছে। স্নেহার চোখের গভীরে একরাশ দ্বিধা। সে কি আনিসকে বিশ্বাস করবে নাকি এই ছবিগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিবে? রিজান আয়নার সামনে দাঁড়িয়ে একটা বিজয় হাসি দিল। ওর মনে হচ্ছিল এবার ওর পরিকল্পনা সফল হবে। এবার দেখব সেনা কিভাবে আনিসকে বিশ্বাস করে। নিজের মনে হঠাৎ একটা ফোন এলো। রিজান কল রিসিভ করলো। তুমি কি করছো রিজান? ডেভিড, যা করার দরকার ছিল। তুমি জানো না তুমি কি করছো? আমি এসব মেনে নেব না। তাহলে তুমি চুপচাপ বসে দেখো কিভাবে সেনাহা আর আনিসের সম্পর্ক শেষ হয়ে যায়। নেহা ফোনটা ছুঁড়ে ফেল। ও কি এবার সত্যের পক্ষে দাঁড়াবে নাকি চুপ থাকবে? রাত গভীর। স্নেহা আনিসের দিকে তাকিয়ে আছে, চোখে মুখে দ্বিধা। ওর মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে। তুমি কি মনে করো আমি তোমার পেছনে এমন কিছু করতে পারি স্নেহা? আমি জানি না আনিস, আমি কনফিউজড। কনফিউজড? এতদিনের সম্পর্ক, এত ভালোবাসা, সব কিছুর পরেও তুমি কনফিউজড? আনিস হতাশ হয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একটিবার অন্তত আমার চোখে তাকিয়ে বলো তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে আমি এই কাজ করেছি? স্নেহা আনিসের চোখে তাকাতে পারছে না। ওর ভেতরটা কাঁপছে। আমি জানি না। তাহলে তুমি আমার ভালোবাসা কখনোই বোঝোনি স্নেহা। আনিস বেরিয়ে গেল দরজা খুলে। স্নেহা অসের মতো ওর চলে যাওয়া দেখলো। অন্যদিকে নেহা দাঁড়িয়ে আছে রিজানের সামনে, চোখে আগুন। তুমি যা করছো তাতে শুধু আনিস না, স্নেহার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। এর সম্পর্ক কখনো টিকবে না। নেহা, তুমি যতই চেষ্টা করো না কেন সত্যি সামনে আসতে দিও না। তুমি একটা ভয়ঙ্কর মানুষ রিজান, কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না। নেহা দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। ওর সিদ্ধান্ত একটাই, স্নেহাকে সব সত্যি জানাতে হবে। সকাল হয়ে এসেছে। স্নেহা রাতভর ঘুমাতে পায়নি। আনিসের চলে যাওয়া দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ঠিক তখনই দরজা কড়া নাড়ার শব্দ। স্নেহা, দরজা খোলো। স্নেহা ধীরে ধীরে দরজা খুলল। নেহার মুখে তীব্র উত্তেজনা। কি হয়েছে? তোমার সাথে খুব জরুরি কথা আছে। কি ব্যাপার? নেহা ব্যাগ থেকে মোবাইল বের করে কিছু স্ক্রিনশট দেখালো। রিজান তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সব পরিকল্পনা করেছে। আনিস নয়, এই ছবিগুলো সব বানানো। স্নেহার চোখ বড় হয়ে গেল। ওর স্ক্রিনশটগুলো ভালো করে দেখলো। এ তো মানে আনিস নির্দোষ।
হ্যাঁ, আর তুমি তোমার সন্দেহ দিয়ে ওকে কষ্ট দিলে। নেহার চোখে পানি চলে এলো। সে বসে পড়ল চোপাই। নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু আনিস কি তাকে আর ক্ষমা করবে? আনিস ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। স্নেহা তাড়াহুড়ো করে ওর বাসে এসে দরজার কড়া নাড়ল। দরজা খোলা আছে। স্নেহা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আনিস ওর দিকে ফিরেও তাকালো না। আনিস, কি চাও? আমি ভুল করেছি আনিস, আমি তোমার সাথে অন্যায় করেছি। আনিস থমকে গেল, কিন্তু মুখে কিছু বলল না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আনিসের হাত ধরে। বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা জোড়া লাগানো কঠিন স্নেহা। সেনার চোখে কান্না জমে উঠল। ও কি আনিসের ভালোবাসা ফিরে পাবে, নাকি এটা ওদের সম্পর্কের শেষ? সেনার চোখে পানি টলমল করছে। সে আনিসের হাত ধরে রেখেছে, কিন্তু আনিস এখনো নির্লিপ্ত। আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টেকে না স্নেহা, বিশ্বাস দরকার। আমি জানি, কিন্তু আমার ভয় হয় আনিস, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আনিস এক মুহূর্ত চুপ থেকে স্নেহার দিকে তাকালো। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি স্নেহা, কিন্তু তুমি কি আমাকে আবার বিশ্বাস করতে পারবে? হ্যাঁ, আমি পারবো। আমি তোমাকে কোনোদিন সন্দেহ করব না। আনিস একদম কাছে এসে স্নেহার মুখ দুহাতে তুলে নিল। এবারই শেষ সুযোগ স্নেহা। স্নেহা তৎক্ষণাৎ আনিসকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নায় ভিজে যাচ্ছে ওর চোখ, কিন্তু ওর হৃদয় শান্ত। অন্যদিকে নেহা ও রিজানের মুখোমুখি। রিজান ভেবেছিল ওর কৌশল কেউ বুঝবে না, কিন্তু এবার নেহা ওর সব মুখোশ টেনে নামাবে। তোমার সমস্ত ষড়যন্ত্রের প্রমাণ আমার কাছে আছে রিজান। কি বলছো এসব? এই রেকর্ডিংয়ে সব আছে। তুমি স্নেহার মনে সন্দেহ ঢোকাতে চেয়েছিলে। মোবাইল দেখিয়ে রিজানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তুমি এটা নিয়ে কি করবে? পুলিশকে দেব। তখনই দরজার বাইরে পুলিশের সাইরেন বাজলো। রিজান বুঝতে পারলো এবার আর ওর রক্ষে নেই। আনিস আর স্নেহা অনেকদিন পর একসঙ্গে বসে আছে। চারপাশে শীতল পরিবেশ, কিন্তু ওদের ভেতর এক ধরনের অস্বস্তি। আনিস, তুমি কি সত্যি আমাকে মাফ করেছো? সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, এটা স্বাভাবিক, কিন্তু সব ভুল শুধরানো যায় না স্নেহা। স্নেহা কিছু বলছে না, ওর চোখে জল চিকচিক করছে। তুমি কি আমাকে আবার আগের মতো ভালোবাসবে? ভালোবাসা কখনো হারায় না স্নেহা, কিন্তু বিশ্বাস ফিরে পেতে সময় লাগে। স্নেহা আনিসের হাত শক্ত করে ধরে। আমি তোমার বিশ্বাস ফিরে পেতে চাই আনিস, আমাকে আরেকটা সুযোগ দাও। সময় বলে দেবে স্নেহা। অন্যদিকে রিজান পুলিশের হেফাজতে। ওর মুখে আর আগে সেই দম্ভ নেই। এতদিন তুমি যা করেছো তার ফল এবার পাবে রিজান। আমি তো শুধু একটা খেলা খেলেছি অফিসার। খোলো, তুমি মানুষের জীবন নিয়ে খেলছো রিজান। এবার তোমার জায়গা জেলে। পুলিশের হাত করা রিজানের হাতে পড়ল। ওর চোখে একরাশ ক্ষোভ, কিন্তু কিছু করেনি। এবার ওর কপালে শুধুই শাস্তি। স্নেহা এবং আনিসের সম্পর্ক এখন স্বাভাবিক হয়নি। দুজনেই চুপচাপ একে অপরের পাশে থাকলেও যেন একটা অদৃশ্য দেওয়াল ওদের আলাদা করে রেখেছে। তুমি কি আজও আমার উপর রাগ করে আছো? রাগ করে থাকলে কি এখন তোমার পাশে থাকতাম? তাহলে কেন তুমি আমার দিকে তাকাও না? আগের মতো কথা বলো না। আনিস কিছুক্ষণ চুপ থেকে স্নেহার দিকে তাকালো। গভীর চোখে যেন হাজারো প্রশ্ন জমে আছে। আমি ভয় পাই স্নেহা, যদি তুমি আবার আমাকে ভুল বুঝো। না আনিস, এবার আমি সব ভুল শুধরে নিয়েছি। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না। আনিস ধীরে ধীরে স্নেহার হাত ধরল। এই ছোট্ট স্পর্শই যেন ওদের সম্পর্কের নতুন আশায় আলো হয়ে উঠল। অন্যদিকে নেহা রিজানের ফাইল ঘাঁটতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে পেল। এইটা কি? রিজানের সঙ্গে আরো একজন ছিল? নিজের মনে নেহা তড়িঘড়ি করে আনিসের কাছে গেল। আনিস, আমাদের বিপদ এখনো শেষ হয়নি। মানে? রিজান শুধু একজন ছিল না, ওর পিছনে আরো কেউ আছে যে এখনো আমাদের ধরাছোঁয়ার বাহিরে। আনিস আর স্নেহা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তবে কি নতুন কোনো বিপদ অপেক্ষা করছে? আনিস আর স্নেহার সম্পর্ক এখন একটা মন নিয়েছে। ওরা একে অপরের পাশে আছে, কিন্তু মাঝে মধ্যে পুরনো কষ্ট আবার ফিরে আসে। আনিস, তুমি কি সত্যি বিশ্বাস করো আমি বদলে গেছি? স্নেহা, আমি চাই আমাদের সম্পর্কটা আর কোনো ভুল বোঝাবুঝির শিকার না হোক। আমিও তাই চাই। স্নেহা ধীরে ধীরে আনিসের হাত ধরে। আনিস এক মুহূর্তের জন্য স্নেহার চোখের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে ওর কপালে চুমু খেলো। আমি তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি আনিস।
আমি জানি স্নেহা, আমি তোমাকে আর হারাতে চাই না। রাত গভীর হচ্ছে আর ওদের মধ্যে দূরত্ব কমতে শুরু করেছে। নেহার রিজাইনের ফাইল থেকে পাওয়া তথ্য নিয়ে আরও খোঁজ চালাচ্ছে। হঠাৎ সে এমন কিছু খুঁজে পেল যা ওর শ্বাস আটকে দিল। এটা তো অসম্ভব, এই নামটা তো আমি চিনি। নিজের মনে নেহা দ্রুত আনিসের কাছে ছুটে গেল। নাম আনিস, তুমি বিশ্বাস করবে না, রিজানের আসল প্ল্যানের পিছনে যার হাত ছিল সে আমাদের খুব কাছের একজন। কে সে? অভি। উচ্চারণ করে অভি। আনিস আর সিনহার খুব কাছের বন্ধু। তবে কি সেই এতদিন গোপন শত্রুর কাজ করছিল? নেহার মুখে অভির নাম শুনে আনিস থমকে গেল। এতদিনের কাছের বন্ধু কিভাবে শত্রু হতে পারে? তুমি নিশ্চিত নেহা? একদম, আমি রিজানের ডায়েরিতে ওর নাম পেয়েছি। ও হচ্ছে রিজানের ছায়া। সিনহা হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। এটা কিভাবে সম্ভব? অভি তো আমাদের এত কাছের মানুষ। বিশ্বাস না হলে অভির মুখোমুখি হও। আনিস কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। ওর চোখে ঝড়ের আভাস। আনিস, নেহা আর সিনহা একসঙ্গে অভির ফ্ল্যাটে গেল। দরজা খুলতেই অভি অবাক হয়ে তাকালো। এই সময় এখানে কি ব্যাপার? আমাদের কিছু জানতে হবে অভি। কি জানতে চাও? কপালে ভাঁজ ফেলে নেহা কোনো ভূমিকা না করে রিজানের ডায়েরিটা অভির সামনে ছুড়ে দিল। এই নামটা কি তোমার নয়? হ্যাঁ আমার। স্নেহা শিউরে উঠল। আনিসের চোখ জ্বলে উঠল। তুমি আমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করলে? তোমরা যা ভাবছো বিষয়টা তা না, আমি সবকিছু তোমাদের বুঝিয়ে বলতে চাই। কিন্তু ওরা কি অভির কথা বিশ্বাস করবে, নাকি এই বন্ধুত্বের সবকিছু চিরতরে শেষ হয়ে যাবে? অভির স্বীকারোক্তি শুনে ঘর জুড়ে থমথমে নীরবতা। আনিসের চোখে রাগ যেন পুরো জায়গাটায় জ্বালিয়ে দেবে। তুমি কিভাবে এটা করতে পারলে অভি? আমাদের এত বছরের বন্ধুত্ব সব মিথ্যে ছিল। আনিস, আমি জানতাম একদিন তোমরা জানতে পারবে, কিন্তু সত্যিটা জানার আগে আমার কথা শোনো। শুনবো? তোমার মতো বিশ্বাসঘাতকের কথা শুনবো? তুমি আমাদের জন্য শত্রুদের হয়ে কাজ করছিলে? অভি হতাশ ভঙ্গিতে চোখ বন্ধ করলো, যেন একটা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। আমি রিজানের হয়ে কাজ করছিলাম, কিন্তু তোমাদের ক্ষতি করার জন্য নয়। তাই নাকি? বেশ ভালো গল্প বানাতে পারো। গল্প নয়, বাস্তবতা। রিজান আমার ছোট বোনকে বন্দি করেছিল, আমাকে বাধ্য হয়ে কাজ করতে হয় ওর হয়ে। সবার মুখে বিস্ময় ছড়িয়ে পড়লো। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, ওরা আমার বোনকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আমি যদি রাজি না হতাম ও আজ বেঁচে থাকতো না। তার মধ্যেই পরিস্থিতির মোড় ঘুরে গেল। অভি কি সত্যি নির্দোষ, নাকি শুধু এটা চাল? আনিস ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওর মুখ কঠিন, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। যদি সত্যি আমাদের পাশে থাকতে চাও, তবে রিজানের পুরো পরিকল্পনা আমাদের বলে দাও। আমি তাই করতে চাই আনিস। তাহলে আর দেরি করো না, আমরা একসঙ্গে লড়বো। নতুন পরিকল্পনার ছক কাটা শুরু হলো। কিন্তু রিজানকে এত সহজে হার মানবে, নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে? রাত গভীর। আনিস, সিনহা, নেহা আর অভি একত্র হয়ে রিজানকে ধরার পরিকল্পনা করছে। অভির দেওয়া তথ্য অনুযায়ী রিজান পরের দিন এক গোপন জায়গায় আসবে, যেখানে ওর সমস্ত বেআইনি কার্যকলাপ পরিচালিত হয়। আমাদের একটা শক্তিশালী পরিকল্পনা দরকার। শুধু ধরা দিলেই হবে না, ওকে একেবারে শেষ করতে হবে। আমি তোমার সঙ্গে আছি আনিস, আমাদের এই যুদ্ধ শেষ করতেই হবে। কিন্তু রিজান খুব চালাক, আমাদের উপর নজর রাখছে কিনা কে জানে। তার মানে আমাদের আরো বেশি সাবধান থাকতে হবে। পরিকল্পনার সবকিছু চূড়ান্ত হলো, কিন্তু কেউই জানে না রাতের আধারে কে যেন তাদের পুরো কথা শুনে ফেলেছে। গভীর রাতে স্নেহা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। ওর মন অস্থির। আনিস ধীর পায়ে ওর পাশে এসে দাঁড়ায়। কি ভাবছো? জানি না আনিস, ভয় করছে। সবকিছু শেষ হলে কি হবে? যাই হোক, আমি তোমার পাশেই থাকবো। সিনহা চুলে হাত বুলিয়ে। তোমার উপর বিশ্বাস আছে আনিস, কিন্তু কিন্তু কি? আনিস সিনহার দিকে এক ধাপ এগিয়ে আসে। ওর কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। আনিস, আর কোনো ভয় নেই স্নেহা, তুমি শুধু আমার পাশে থাকো। হঠাৎ করে দুজনের মধ্যে এক ধরনের আবেশ ছড়িয়ে পড়ে। গভীর চোখাচোখির মধ্যে কি যেন হারিয়ে যেতে চায় দুজনে। সন্ধানী কেউ তাদের লক্ষ্য করছে, কিন্তু তারা সেটা বুঝতে পারছে না।
ভোর হতে না হতেই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আনিস, স্নেহা, নেহা আর অভি যখন প্রস্তুতি নিচ্ছিল তখনই একটা ফোন কল আসে। হ্যালো, কে বলছেন? মোবাইল কানে দিয়ে অভির মুখ ফ্যাকাশে হয়ে যায় ও ফোন রেখে আনিসের দিকে তাকায়। কে হতে পারে? আমাদের টিমের কেউ। যদি সেটা সত্যি হয় তবে তাকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। চারপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু কেউই জানে না যে বিশ্বাসঘাতক ঠিক ওদের মাঝেই দাঁড়িয়ে আছে। রাতে সিনহার মনে কেমন অস্থিরতা কাজ করছিল। আনিসের ঘরে ঢুকে দেখে ও জানালার পাশে দাঁড়িয়ে আছে। আনিস, আমি জানি তুমি আসবে। তুমি কি ঠিক আছো? না, আমি ঠিক নেই। আমি জানি না আমাদের মধ্যে কে আমাদের সাথে প্রতারণা করছে। সিনহা সামনে গিয়ে আনিসের হাত ধরে। তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমাকে একটু কাছ থেকে অনুভব করো। আমি তোমার পাশেই থাকবো আনিস। আনিস ধীরে ধীরে স্নেহাকে কাছে টেনে নেয়। দুজনের মধ্যে সমস্ত কষ্ট, ভয় আর অভিমান যেন এক হয়ে যায়। এক গভীর মুহূর্তে ওরা হারিয়ে যায় একে অপরের মাঝে। রাত গভীর, আনিসের চোখে ঘুম নেই। বারবার মনে হচ্ছে ওদের মাঝে কেউ একজন শত্রু হয়ে বসে আছে। আমাদের মধ্যে বিশ্বাসঘাতক কে? নিজের মনে। ঠিক তখনই দরজায় টোকা পড়ে। আনিস দরজা খুলে দেখে নেহা দাঁড়িয়ে আছে। আমি কিছু তথ্য বের করেছি যা আমাদের সবাইকে নাড়িয়ে দেবে। কি তথ্য? আমাদের টিমে যে বিশ্বাসঘাতক আছে সে আমাদের সমস্ত পরিকল্পনা শত্রুপক্ষকে জানিয়ে দিয়েছে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। আনিস কল রিসিভ করতে অন্য পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। তোমরা যাই করো, এবার পালানোর সুযোগ নেই। কল কেটে যায়। আনিসের মুখ শক্ত হয়ে যায়। এবার যারাই সামনে আসবে তাদের শেষ করে দেব। নিজের মনে। গভীর রাতে স্নেহা আনিসের পাশে এসে দাঁড়ায়। এত চাপ নিও না প্লিজ। চাপ না নিয়ে পারছি না স্নেহা। স্নেহা ধীরে ধীরে আনিসের হাত ধরে। আমি তোমার সঙ্গে আছি আনিস, যাই হোক না কেন একসঙ্গে লড়বো। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি স্নেহা। মুহূর্তটা নীরব হয়ে যায়। দুজনের মাঝে শুধু অনুভূতির আদান প্রদান হয়। এক গভীর আবেগময় রাতের সাক্ষী হয়ে থাকে তারা। রাতের অন্ধকারে আনিস, স্নেহা ও স্নেহা গোপনে একটি জায়গায় জড়ো হয়েছে। তারা বিশ্বাসঘাতকের ফাঁদ পাততে চলেছে। আমি ট্রেকিং করে নিশ্চিত হয়েছি আজ রাতে সে এখানে আসবে। আমি তাকে নিজের হাতে ধরতে চাই। কিছুক্ষণ পরে ছায়ামূর্তির মতো এক ব্যক্তি ঢুকলো। আনিস দ্রুত আলো জ্বালিয়ে দিল। অবশেষে তোমাকে ধরতে পেরেছি অভি। তোমরা আসলে আমাকে খুব ছোট ভেবেছো, তাই না? সবে হতবাক। অভি যার উপর এত বিশ্বাস ছিল সেই মূল সূত্র। এতদিন আমাদের সঙ্গে নাটক করেছিলে কেন অভি? আমি শুধু আমার স্বার্থ দেখেছি, আর কিছুই না। রাগে ফেটে পড়ে আনিস। সে অভির কলার চেপে ধরে। তুই শাস্তি পাবি অভি। আমাকে ধরলে কি সব শেষ হয়ে যাবে? আসল খেলা এখনো বাকি। অভির কথায় যেন একটা রহস্য লুকিয়ে আছে। ঘটনার পর আনিস ক্লান্ত হয়ে নিজের রুমে বসেছিল। হঠাৎ স্নেহা পাশে এসে বসলো। তুমি ঠিক আছো? জানি না স্নেহা, মনে হচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। স্নেহা আনিসের হাত ধরে শক্ত করে চেপে ধরে। আমি আছি আনিস, তুমি একা নও। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না স্নেহা। স্নেহার চোখ জলে ভরে যায়। আনিস ওর গাল ছুঁয়ে দেয় আর ধীরে ধীরে ওদের মধ্যে দূরত্ব কমে আসে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। আনিস, স্নেহা, নেহা এবং তাদের দল অভিকে পুলিশের হাতে তুলে দিতে প্রস্তুত, কিন্তু অভির চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। এত সহজে আমাকে ধরতে পারবে ভেবেছো? আজ তোর খেলা শেষ অভি। অভি আচমকা পকেট থেকে একটি ডিভাইস বের করল। সবাই চমকে গেল। ওটা কি? সময় ফুরিয়ে যাচ্ছে আনিস, যদি আমাকে ছাড়তে চাও তবে দ্রুত সিদ্ধান্ত নাও। অভি তার শেষ চাল দিয়েছে, কিন্তু আনিস সহজে হার মানবে না। তোর মতো বিশ্বাসঘাতককে ছাড়ার প্রশ্নই আসে না। অভি হঠাৎ ডিভাইসের সুইচে টিপ দিল। সবাই আতঙ্কে চিৎকার করলো, কিন্তু বিস্ফোরণ হলো না। এটা ভুয়া। তোকে আমি চিনতাম অভি, আগেই ব্যবস্থা নিয়ে রেখেছিলাম। পুলিশ এসে অভিকে ধরে ফেলো। অভির মুখে হাহাকার ফুটে উঠল, কারণ সে জানে এবার তার কোনো উপায় নেই। সময় থমকে গেছে যেন। দুপুরের রোদ গলে সন্ধ্যার হিমেল আলো নেমে এসেছে শহরে। জানালার ফাঁক দিয়ে সূর্য অস্ত যাওয়ার আগে শেষ রক্তিম আলোটি এসে পড়েছে ঘরের মেঝেতে। বাতাসে হালকা শীত একটা শান্ত গন্ধ ছড়াচ্ছে চারপাশে। ঘর জুড়ে নিস্তব্ধতা, মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা হর্ন কিংবা পাখির আওয়াজ।
আনিস আর স্নেহা বসে আছে খোলা জানালার পাশে রাখা ছোট্ট কাঠের সোফায়। ওদের হাতে গরম কফির কাপে ধোয়া যেমন ধীরে ধীরে মিলিয়ে যায়, ঠিক তেমনি ওদের সব ভয় আর অবিশ্বাস মিশে গেছে আকাশে। সবকিছু শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের গল্প তো এখনো চলছে। ওদের চোখে এখনো এক অদ্ভুত উষ্ণতা। স্নেহার চোখে ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির নিচে জেগে আছে শান্তি। আনিস এক হাতে ওর কাঁধে রাখে, এক টুকরো নিশ্চয়তা দেওয়ার মতো। আমি ভাবতাম আমরা আর কখনো এমন বসে কথা বলতে পারবো না। আমি তো কখনো চাইনি তোমার থেকে দূরে থাকতে, কিন্তু সময় আমাদের বিপরীতে দাঁড়িয়েছিল। হঠাৎ যেন বাতাসের গতি একটু বাড়ে, পর্দা নড়ে ওঠে, স্নেহার চুল এলোমেলো হয়ে যায়। আনিস আলতোভাবে ওর চুল গুছিয়ে দেয়। স্নেহা নিচু স্বরে বলে ওঠে, আমার চুলে হাত দিলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। কারণ তোমার কাছেই আমার সব ঠিক হয়। দুই হৃদয়ের মধ্যকার দূরত্ব যেন এক মুহূর্তেই নেই। স্নেহা ওর কফির কাপটা রেখে দিয়ে আনিসের দিকে পুরো ঘুরে বসে, তারপর ধীরে ধীরে ও দুহাত ধরে। আমি তো ভেবেছিলাম তুমি বিশ্বাস করবে না আমাকে। অভির সেই ষড়যন্ত্র, আমি একা হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস না করলে আজ এই মুহূর্তে আমরা একসাথে বসে থাকতে পারতাম না স্নেহা। আমি জানতাম তুমি কখনো মিথ্যা বলবে না। তুমি সেই মুহূর্তটা যেন ওদের মাঝে সব অস্পষ্টতা, সব ভুল বোঝাবুঝি, সব সন্দেহ গলে গিয়ে শুধু একটা শব্দের রূপ নিচ্ছে, ভালোবাসা। আনিস ধীরে ধীরে স্নেহাকে কাছে টেনে নেয়। ছাড়া আমি কিচ্ছু না স্নেহা। আনিস, ভালোবাসা, বিশ্বাস আর একসাথে থাকার প্রতিশ্রুতি, এই তিনটা শব্দ দিয়ে যেন ওদের নতুন জীবনের শুরু হচ্ছে। আনিস স্নেহার মুখে হাত রাখে, নরমভাবে ওর ঠোঁট ছুঁয়ে বলে, আজকের দিনটা শুধুই আমাদের। তাদের ঠোঁট এক হয়ে যায় গভীর প্রেমের সিলমোহরে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আতঙ্ক নেই, এ শুধু শান্ত ভালোবাসার এক চুম্বন, যেন হাজার প্রতিশ্রুতির এক শব্দহীন ঘোষণা। আমি তোমারই আনিস, শুধু তোমার। আর আমি শুধুই তোমার। ওদের প্রেমে কোনো বাহুল্য নেই, নেই অতিরিক্ত নাটক বা হঠাৎ আবেগে ভেসে যাওয়ার চাপ, বরং এক স্বচ্ছ নদীর মতো ধীরে চলা কিন্তু গভীর। এই মুহূর্তে ওরা পৃথিবীর কাছে দায়বদ্ধ নয়। বাইরের জগৎ, মানুষের কথা, ভুল বোঝাবুঝি, অভিমত অন্ধকার, সবকিছুর উপরে উঠে গেছে এই অনুভব। শুধুই তোমার। তুমি জানো, আমি মনে মনে প্রতিদিন প্রার্থনা করতাম তুমি যেন অন্তত একবার চোখে চোখ রেখে বলো তুমি আমার। তাহলে শোনো, আজ তুমি আমার, একদম আমার। আর তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। না, হেসে ফেলে, কিন্তু সেই হাসির নিচে যেন হাজারো কষ্টের অবসান লুকিয়ে। আনিস ওর মাথায় চুমু খায়, এক চুমু যা ভাষায় ব্যাখ্যা করা যায় না। ঘরের চারপাশে আলো কমে এসেছে, ল্যাম্প জ্বালানো হয়নি, তবে ওদের মুখে ভালোবাসার আলো ঠিকরে পড়ছে। আনিস সোফা থেকে উঠে এসে জানালা বন্ধ করে দেয়, তারপর ঘরের আলোটা জ্বালিয়ে আবার স্নেহার পাশে এসে বসে। আমরা বেঁচে গেছি স্নেহা, শুধু টিকে থাকা নয়, আমরা ভালোবাসা নিয়ে বেঁচে গেছি। আজ আমার মনে হচ্ছে পৃথিবীটা নতুন। তুমি আছো, আমি আছি। আর কিছু দরকার আছে? না, আর কিছু না, শুধু তুমি থাকলেই আমি পুরো পৃথিবী পেয়ে যাই। বাইরে হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির শব্দ যেন এক ছন্দ, জানালার কাছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। সেই ফোঁটার মাঝে যেন দেখা যায় ওদের ভবিষ্যৎ, একসাথে সুন্দর মায়াময়। স্নেহা আনিসের কাঁধে মাথা রাখে, ওর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। আনিস ওর মাথায় হাত রাখে, ধীরে ধীরে চুলে বিলি কাটে। তুমি আছো তো? আমি এখানেই সব সময় থাকবো। এই মুহূর্তে পৃথিবী নিস্তব্ধ, কিন্তু ওদের হৃদয়ে বাজছে এক অদৃশ্য সুর। জীবনের নতুন অধ্যায় লিখতে প্রস্তুত এই দুই প্রেমিক। তারা হারায়নি, বরং পেয়েছে সবকিছু শেষে একে অপরকে। বিয়ের প্রথম কয়েকদিনের রোমান্টিক ও আবেগঘন সময়, বিয়ের পরে জীবন বদলে যায়, কিন্তু আনিসার স্নেহার জীবনে সেটা ছিল এক নতুন জ্বালা মিশ্রিত ভালোবাসার সূচনা। প্রথম কয়েকদিন যেন স্বপ্নের মতো কেটেছে। ওরা দুজন একে অপরের শরীরের প্রতিটি স্পর্শ, চোখের ভাষা, নিঃশ্বাসের শব্দ দিয়ে বুঝে নিচ্ছিল ভালোবাসার গভীরতা ঠিক কতটা। আজকে আর কোথাও যেও না, শুধু আমার কাছে থাকো। স্নেহার চুলে মুখ ঘষে, অফিসে যেতে হবে না তোমার? আমার টেবিল, তোমার ঠোঁট। চোখে কামনার ঝলক।
সিনহার গাল টকটকে লাল হয়ে ওঠে। ওর চোখে লজ্জা আর এক গভীর আকর্ষণ, যেটা আনিস ঠিক বুঝে নেয়। ওরা বিছানার পাশাপাশি বসে। আনিস তার আঙ্গুল দিয়ে সিনহার চিবুক ধরে ধীরে ধীরে মুখের দিকে এগোয়। আর এই দৃশ্যের মাঝে চারিদিক নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ বাইরে বৃষ্টি নামতে শুরু করে। জানালার কাছে ফোঁটার পর ফোঁটা পড়ে টুপটাপ শব্দ তুলছে। আর ঘরের ভিতর মোমবাতির আলোয় তাদের ছায়া পড়ে বিছানার চাদরে। আনিস ধীরে ধীরে স্নেহাকে তার বুকে জড়িয়ে নেয়। স্নেহা ওর বুকের স্পন্দন শুনে। তুমি জানো, তুমি ছাড়া আমি এখন নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি আমার শরীরের অংশ হয়ে গেছো, আমার নিঃশ্বাসের শব্দ। এই বুকেই আমি ঘুমাতে চাই সারা জীবন। এই বুক তোমার ঘর, আর এই হৃদয় তোমার নামেই ধুকপুক করে। এক পাগল করা নিরাপত্তায় গা এলিয়ে দেয়। সেদিনের রাতটা যেন তাদের জীবনের সবচেয়ে উত্তপ্ত, সবচেয়ে কাছে, সবচেয়ে নিখাত ভালোবাসায় ভরা ছিল। কোনো কথা ছিল না, শুধু ছিল দুটো শরীর, দুটো হৃদয়ের নিঃশব্দ আত্মসমর্পণ। পরের দিন সকাল, স্নেহা উঠে দাঁড়াতেই ওর চুল এলোমেলো, গালে গভীর ঘুমের চিহ্ন, ঠোঁটে হালকা কামনার ছাপ। আনিস ওকে দেখে হেসে ফেলে। তুমি জানো, ঘুম থেকে উঠে তোমাকে এভাবে দেখলে আমার মন করে আবার তোমাকে আঁকড়ে ধরি। তোমার পাগলামি কখনো থামে না, তাই না? থামলে তো তুমি আর ভালোবাসবে না আমাকে। সিনেহা রান্নাঘরে ঢুকে আর আনিস পেছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরে। ওর গায়ের গন্ধ, ঘামের হালকা স্বাদ, সব কিছুই যেন আনিসকে আরো পাগল করে তোলে। তুমি রান্না করো আর আমি তোমাকে নিয়ে পড়ি। সকাল সকাল এমন করবে না তো, দেরি হয়ে যাবে। একটা চুমু দাও, তাহলেই যাব। এমনই চলছিল তাদের জীবন। এক একটা মুহূর্ত যেন শুধুই দুজনের মধ্যে খোলা আবেগ, রোমাঞ্চে ভরা ছিল। বিয়ের পর প্রথম কয়েকদিন কেবল শরীরে নয়, মনেরও এক ধরনের উন্মোচন ঘটে। স্নেহা এখন আর লুকিয়ে রাখে না তার আবেগ, তার আকাঙ্ক্ষা। তুমি এখনো আগের মতোই, একটুও বদলাওনি। এক চুমুতেই পাগল করে দিতে পারো। বিছানায় শুয়ে। কারণ তোমার শরীরটা এখন আমার চিরন্তন অভ্যাস। সেদিন রাতে তাদের ঘর আবার আলো হয়ে ওঠে মোমবাতিতে। গান চলে খুব নিচু ভলিউমে, আর দুজন বসে থাকে একে অপরকে জড়িয়ে। আনিস স্নেহার ঠোঁটে চুমু খায়, দীর্ঘ গভীর নিঃশ্বাস আটকে দেওয়া চুমু। আনিস নাম ধরে। আমি শুধু তোমার, আজ, কাল, সারা জীবন। আমিও তোমার, শুধু তোমার। তাদের ভালোবাসার গল্প এখানেই থেমে থাকে না। প্রতিদিনের মাঝে কাজের ব্যস্ততা, ঘরের টুকিটাকি সব কিছুর মধ্যেও একে অপরকে ভালোবাসার মতো সময় বের করে নেয় ওরা। জানো, আমি বুঝি ভালোবাসা মানে শুধু কামনা নয়, সেটা প্রতিদিনের যত্ন। রাতে খাওয়ার পর। আর সেই যত্নটাই আমি পেয়েছি তোমার চোখের প্রতিটি চাহনিতে। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যায়, ঘর অন্ধকার, চারপাশ নীরব। স্নেহা ভয় পেয়ে আনিসকে আঁকড়ে ধরে। এত অন্ধকারে একা ভয় লাগে, আর আমার পৃথিবী। আমি আছি, সব অন্ধকার তোমার কাছেই থেমে যাবে। তারপর ওরা বিছানায় গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে। নিঃশ্বাস গুলিয়ে যায়, শরীর কাঁপে, ঠোঁট খুঁজে নেয় ঠোঁটকে। ভালোবাসার এমন গভীরতা খুব কম দেখা যায়। আমার সব চাওয়া তুমি, আমার শান্তি তুমি। আর আমার পৃথিবী, এই চাঁদ, এই রাত, আর তুমি। বুকের ভেতর হাত রেখে জীবনের প্রতিটা দিন ওরা একসঙ্গে কাটায়, সুখ দুঃখ ভাগ করে নেয়, একে অপরকে ভালোবাসার মতো করে চায়। ছই জড়িয়ে ধরে শ্বাসে শ্বাস মিলিয়ে ফেলে। এই তো নতুন জীবন, শুধু বিয়ে নয়, এটা একটা নতুন যাত্রা। ভালোবাসা, শরীর, আত্মা সব কিছু দিয়ে শুরু হওয়া এক অধ্যায় যার শেষ নেই।